এই তো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের লোকজন আসছে তো না? আর এখনো তো মাত্র 52 জন, আপনার কাছে তো আরো বেশি হয়। আজকে প্রথম ক্লাসটা কি ছিল? বিজনেস ম্যাথ ছিল স্যার। বিজনেস সেখানেও ম্যাথ। বিজনেস ম্যাথে তো স্টুডেন্ট বেশি থাকার কথা। সেখানেও 70+ ছিল। ও, না, এখানে হয়ে যাবে আমার মনে হয়। ওরা সময় নিচ্ছে আর কি স্যার, ওই যে 2-3 মিনিটের মধ্যে জয়েন করবে সবাই। জি স্যার। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। জি জি। আসসালামু স্যার। আচ্ছা, আমাদের যে এই যে বাজেটের যে ম্যাথ গুলো, এগুলো কি স্যার আমরা এই যে থেকে প্র্যাকটিস করব, সিমা টেক্সট থেকে প্র্যাকটিস করব, আর এই যে কি বলে গ্যারিসন এন্ড নরিন ওইটা থেকে প্র্যাকটিস করলেই হয়ে যাবে? গ্যারিসনে কিন্তু প্রচুর অঙ্ক আছে। জি স্যার। 20-25টা অঙ্ক আছে, ছোট ছোট করে বড় করে। স্যার ওগুলো ওখান যদি থেকে প্র্যাকটিস ওগুলো করলে এনাফ। আচ্ছা স্যার। ওকে আর স্যার। কোশ্চেন সলিউশন গুলো করতে হবে, তাহলে কোশ্চেনের প্যাটার্নটা বোঝা যাবে আর কি। প্রিভিয়াস ইয়ারের। হ্যাঁ, আমরাও করব, কারণ আমাদের বাজেটে একটু বেশি সময় লাগতেছে। স্যার বাজেটের আগে আমরা একটা ম্যাথ করছিলাম, ওটা ছিল আপনার পেরোলে ম্যাথ করছিলাম না স্যার বাজেটের আগে? না, এই যে স্যালারি এটা কি ছিল না না, করিনি। এখন এটা আমাদের সিলেবাসে ছিল না। না, আমরা একটা ম্যাথ করছিলাম বাজেটের আগে, মাঝ কি জানি একটা ম্যাথ করছিলাম। অ্যালোকেশন, হ্যাঁ কস্ট অ্যালোকেশন স্যার। কস্ট অ্যালোকেশন। এটার অঙ্ক খুব একটা বেশি আসে না, দুইবারে আসছিল। বাট এইটাটা যদি আমরা প্র্যাকটিস করতে চাই, কোথা থেকে করলে ভালো হবে স্যার? গ্যারিসন? সিমা না, ওইটা সিমা স্টাডি টেক্সট। আচ্ছা, গ্যারিসনে এই অ্যালোকেশনটা ভালোভাবে দেওয়া নাই। ওকে স্যার। সিমা স্টাডি টেক্সটটা ফলো করতে পারে। ওই যে আপনি প্রশ্ন করতেছিলেন যে কি লেবারের একটা পেমেন্ট নিয়ে। জি স্যার। আমিও কনফিউজ ছিলাম, কারণ ওই কনসেপ্ট আমরা পড়াইনি। ইয়েস স্যার, আমাদের সিলেবাসে ছিল না, তো আমরাও পড়াইনি। ওই আমি পরে আবার উল্টে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, লাস্টের 2টা পেজ ছিল এই যে ওভারটাইম প্রিমিয়াম রিলেটেড। এটা বেসিক্যালি হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর টার্মিনোলজি, সেজন্য আমরা গ্যারিসনের বইতে এটা আলাপ হয় নাই, এবং এটা একটা অ্যাপেন্ডিক্স এর প্রবলেম ছিল। অ্যাপেন্ডিক্স এর একটা কেস স্টাডি থেকে এটা পুরো সলিউশনটা নিয়ে আসছিল। বাট স্যার ওইখানে যে ট্রিটমেন্টটা দেখাইছে ওইটাই তো করতে হবে, তাই না স্যার? হ্যাঁ, ওইটাই করতে হবে না, এখানে আবার অনেকগুলো কথা আছে। জি স্যার। এটা আমরা আসলে ওই যে স্মিথ এন্ড স্কাউসেনের বই ছিল আমাদের, ইন্টারমিডিয়েট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। এই বইটা মনে হয় এখন পড়ানো হয় না। ওই বইটা খুবই একটা ভালো বই ছিল। স্যার আপনার কাছে কি মানে আপনাকে কি এফএফ এর কোশ্চেন করতে পারবো? একটু জানার দরকার ছিল কিছু। আই মিন করা যাবে। আমি আমার যে প্র্যাকটিস, মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অনেকদিন না পড়াতে গিয়ে। স্যার বুঝতে পারছি, এই জন্য জিজ্ঞেস করছিলাম স্যার। বলে যাই স্যার একটু যদি মনে করতেন তাহলে, যদি ইনভেন্টরির মধ্যে কনজিউমেবল গুডস যদি ইনক্লুডেড থাকে, আমার কি এই ক্ষেত্রে কিছু করতে হবে, নাকি যেরকম আছে ওরকম রেখা দিতে হবে? ইনভেন্টরির মধ্যে যদি ফিনিশ গুডসও থাকতে পারে, কনজিউমেবল গুডসও থাকতে পারে, র ম্যাটেরিয়ালসও থাকতে পারে, তাই না? জি স্যার। যদি আমাকে মানে বলে দেয় যে 5,000 টাকার কনজিউমেবল গুডস বিগিনিং ইনভেন্টরিতে রয়ে গেছে, এই ক্ষেত্রে কি মানে আমার কিছু করতে হবে, নাকি বাদ দিয়ে দেখাইতে হবে ইনভেন্টরিটা, নাকি টোটালটাই আমার মানে ধরলেই হয়ে যাবে? ফর লেটস সে যে 100 টাকার ইনভেন্টরি আমার ট্রায়াল ব্যালেন্সে আছে, এন্ড অ্যাডজাস্টমেন্টস এর মধ্যে বলতেছে যে এর মধ্যে 5 টাকার আপনার কনজিউমেবল গুডস রয়ে গেছে। জি। এখন এই ক্ষেত্রে কি আমি যখন ইনভেন্টরিটা মানে ধরবো, মানে কস্ট অফ গুডস বের করার জন্য অথবা যেটাই করার জন্য, কনজিউমেবল গুডসটা তো কতটুকু কনজিউম হলো সেটা রিপোর্ট লাগবে না। না পেলে আপনি কিভাবে কনজাম্পশন দেখাবেন? কনজিউমেবল গুডসটা সাধারণত ফ্যাক্টরি ওভারহেডে ট্রিটমেন্ট হবে, কারণ এটা স্টোর থেকে কনজিউমেবল গুডসটাকে যখন প্রোডাকশন ওয়াইজ বিভিন্ন জায়গায় দেওয়া হয়, এখানে আবার কথা আছে। জি স্যার। সবকিছুই আবার প্রোডাকশন, মানে স্টোর থেকে কিন্তু রিকুইজিশন অনুসারে প্রোডাকশনে যাবে বা মেইনটেনেন্সের জন্য যাবে। যেমন যদি কোনো কনজিউমেবল গুডস মেইনটেনেন্সের জন্য যায়, তাহলে সেক্ষেত্রে ফ্যাক্টরি ওভারহেড হিসেবে ট্রিটমেন্ট হবে। কিন্তু স্যার আমার কি ইনভেন্টরি থেকে এটা বাদ দিয়ে দেখাইতে হবে যে 100 টাকার ইনভেন্টরি আছে, এটার মধ্যে 5 টাকার কনজিউমেবল গুড আছে? আমি কি তাইলে এখন বিগিনিং ইনভেন্টরিতে 95 টাকা দেখাবো, নাকি 100 টাকাটাই ধরবো? না, পুরো টাকাটাই ধরবেন, কিন্তু ওই আলাদা করে দেখাতে হবে। আলাদা করে দেখাতে হবে এই জন্য যে আপনি এটা তো আসলে ইনভেন্টরি কলামে থাকলেও সেখানে কয়েকটা ফর্মে আছে।
কি কি ফর্মে আছে সেটা আলাদা করে র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল, কনজিউমার স্টোরস, ফিনিশ গুডস, ওয়ার্কিং ক্যাপিটাল, স্টক এন্ড স্টোরস, প্রত্যেকটা আলাদা হেড থাকবে ব্যালেন্স শিটে যখন প্রেজেন্টেশন হবে। ব্যালেন্স শিটে যখন থাকবে তখন ইনভেন্টরি হিসেবে থাকবে, ইনভেন্টরিজ হিসেবে থাকবে। এটা নোটসে গিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে থাকতে হবে। বুঝতে পারছি, বুঝবো। সে ফর এক্সাম্পল আপনি র মেটেরিয়াল বললেন, র মেটেরিয়ালে শুধু একটা র মেটেরিয়াল না, যেমন একটা ক্লথিং ইন্ডাস্ট্রি বললে সেখানে তো শত রকমের র মেটেরিয়াল হতে পারে, ওই র মেটেরিয়ালের শিডিউল থাকবে। প্যাকিং মেটেরিয়াল কয়েক আইটেমে থাকতে পারে, তার শিডিউল থাকবে। কনজিউমার স্টোরস এর ডিটেইলস রেকর্ড থাকবে, কি কি কনজিউমার স্টোরস ওপেনিং স্টক কি ছিল, নতুন করে কি পারচেজ করলেন এবং কি কি কনজাম্পশন হলো, এই প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা রেকর্ড থাকবে। বাট ইন টোটালে আমি সেই পুরো টাকাটাই ইউজ করতে পারবো। হ্যাঁ, ব্যালেন্স শিটে যখন আপনি বলবেন ইন টোটাল 100 টাকা বললেন, 100 টাকার মধ্যে 5 টাকা কনজিউমার গুডস, এটা নোটসে দিয়ে দিব। হ্যাঁ 5 টাকা হচ্ছে প্যাকিং মেটেরিয়াল, 5 টাকা হচ্ছে 10 টাকা ফিনিশ গুডস, 5 টাকা আছে ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং প্রোগ্রেসের মধ্যে। তাহলে প্রত্যেকটা তার মানে স্যার আমার একটা ভুল ধারণা ছিল, সরি টু ইন্টারাপ্ট ইউ, আমার একটা ভুল ধারণা ছিল যে ইনভেন্টরির মধ্যে শুধু আমাদের প্রোডাক্টই থাকে, যেটা নিয়ে ট্রিটমেন্ট করি। ব্যাপারটা আসলে এরকম না, ইনভেন্টরিতে সবকিছু থাকে। আচ্ছা স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা কি তাহলে আজকে শুরু করব নাকি? আমরা মনে গত ক্লাসটা একটু 5 মিনিট একটু রিভিউ করি, তাহলে আমাদের কারো যদি কনসেপচুয়াল কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমরা একটা আলাপ করে নিতে পারি। আমাদের আজকে মানে 10ম ক্লাস, তাই না? ইয়েস স্যার। 10th ক্লাস হলে আমাদের আরো একটা ক্লাস হচ্ছে মাস্টার বাজেটের জন্য আমরা ব্যয় করতে পারবো। ক্যাশ বাজেটের জন্য আমাদের কোনো স্লট ছিল কিনা জানি না, আজকে আমরা ক্যাশ বাজেটের পোর্শনটুকুও দেখবো। ক্যাশ বাজেট দেন ফ্লেক্সিবল বাজেট, বাজেটের চ্যাপ্টারগুলো আসলে অনেক বড়। ফ্লেক্সিবল বাজেট আলাদা করা ছিল, কিন্তু ক্যাশ বাজেটের জন্য আলাদা স্লট রাখা হয়নি। আমাদেরকে ম্যানেজ করতে হবে 13টা ক্লাসের মধ্যে ম্যানেজ করতে হবে, অথবা একটা ক্লাস আমাদেরকে অতিরিক্ত নেওয়া লাগতে পারে। পরীক্ষা তো বেশি ক্যাশ বাজেট আর ফ্লেক্সিবল বাজেটে আসে। ক্যাশ বাজেট খুব বেশি আসে না, ক্যাশ বাজেট মনে হয় একবার বা দুইবার আসছে, ফ্লেক্সিবল বাজেট একবার দুইবার আসছে। মাস্টার বাজেটের কিছু তথ্য নিয়ে রিপিটেডলি আসছে মাস্টার বাজেটের, মানে বাজেট রিলেটেড প্রশ্ন হয় নাই এমন কোনো পরীক্ষা ছিল না। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার ডাইরেক্ট লেবার বাজেট আমাদের প্রোডাকশনের উপর পার প্রোডাকশনের উপর ডাইরেক্ট লেবার বাজেট করা হয়, এটা স্যার আমাদের কোনো ম্যাটেরিয়ালস এর উপর করা হয় কখনো স্যার, যে কতটুকু ম্যাটেরিয়ালস উৎপাদন হয়েছে, কতটুকু এর ম্যাটেরিয়ালস অনুযায়ী কতটুকু লেবার? না, ম্যাটেরিয়াল অনুযায়ী তো লেবারের কোনো ইস্যু নেই, প্রোডাকশনের উপরে তো লেবার ডিপেন্ড করবে। আমি কতটুকু প্রডিউস করবো তার জন্য কতটুকু লেবার লাগবে, কতটুকু ম্যাটেরিয়াল লাগবে। ম্যাটেরিয়ালের জন্য তো লেবার লাগার সুযোগ নেই, আবার প্রয়োজনও নেই। ক্লিয়ার স্যার। আচ্ছা, আমরা একটু রিভিউ করি, দেখি। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যেই বাজেটটা করি না কেন, ডাইরেক্ট লেবার বাজেট করব, তারপরে ম্যাটেরিয়াল বাজেট করব বা ওভারহেড বাজেট, যেই বাজেট করি বা সেলস বাজেট, প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাশ বাজেটের একটা সংযোগ আছে। সেলস বাজেটের সাথেও দেখেন একই ফর্মে গিয়ে ক্যাশ বাজেটে গিয়ে কানেক্টেড হচ্ছে। তো ক্যাশ বাজেটটা আসলে এই সবগুলো বাজেটের সাথে ক্যাশ বাজেটটা কানেক্টেড।
আমরা মোটামুটি সবগুলো বাজেট দেখে আসছি, আবার একটু রিভিউ করে দেখেন। এপ্রিল, মে, জুন, জুলাই এর 5 মাসের সেলস এর ইউনিট দেওয়া আছে, সেলিং প্রাইস দেওয়া আছে। আমাকে একটা কোয়ার্টারের সেলস বাজেট করতে বললো, খুব সিম্পল সেলস বাজেট হচ্ছে কোয়ান্টিটি ইনটু সেলিং প্রাইস। তাহলে আমরা সেলস বাজেটটা পেলাম, সেলস এর প্রাইসটা পেলাম ইন টোটাল এগিয়ে। সেলস বাজেট শেষ, প্রোডাকশন বাজেট করব। এখানে একটা নিয়ম ছিল যে কি পরবর্তী মাসে 20% প্রোডাকশন কারেন্ট মাসে করে ফেলতে হবে। আর আরেকটা জিনিস ছিল যে 31 মার্চে 4000 এন্ডিং ইনভেন্টরি ছিল, ফিনিশ গুডস ইনভেন্টরি। তাহলে এই 4000 প্রোডাকশন করতে হবে না, আবার পরবর্তী মাসের জন্য যা রিকোয়ারমেন্ট সেই প্রোডাকশনটুকু করে নিতে হবে। ঠিক একই রকম ভাবে আমরা লিখলাম আমাদের সেলস হচ্ছে যা, তার সাথে ডিজায়ার্ড ইনভেন্টরি যোগ করব লেস বিগিনিং ইনভেন্টরি। এভাবে করে প্রত্যেকটা জিনিস আমরা করে নিলাম। এটা হচ্ছে প্রোডাকশন বাজেট। প্রোডাকশন বাজেট হয় ইউনিটে, প্রোডাকশন বাজেট হয় কোয়ান্টিটিতে, সেলস বাজেটটা হয় অ্যামাউন্টে। ক্যাশ কালেকশন বাজেট করব আমরা। ক্যাশ কালেকশনের জন্য একটা ফরম্যাট দেওয়া আছে। আমি যা সেলস করি তার 70% ওই মাসে কালেকশন হয়, 25% তার পরের মাসে 5% কালেকশন হয় না। অ্যাকাউন্টস রিসিভেবল রয়ে গেছিল 31 মার্চে 30,000 টাকা। আমাদের অঙ্কের লজিক অনুসারে এটা হচ্ছে মার্চ মাসের সেলসের 25%, যেটা এপ্রিলে গিয়ে কালেকশন হবে। যে ওপেনিং অ্যাকাউন্টস রিসিভেবলটা আমরা নিলাম, এরপরে আমরা আমাদের ক্যালকুলেশন করে নিলাম এপ্রিল, মে, জুন একই রকম ভাবে ক্যালকুলেশন করে আমরা একটা কালেকশন শিডিউল পেয়ে গেলাম, বা কালেকশন কত হবে, এপ্রিলে কত কালেকশন, মেতে কত কালেকশন, জুনে কত কালেকশন হবে। এখানে একটা জিনিস আপনারা পয়েন্ট রাখবেন যে 25% পরবর্তী মাসে কালেকশন হয়। আমরা যদি এখানে একটা কোশ্চেন ছিল স্যার, দ্রুত করে। জুনে 25% কেন করেনি? জুনে 25% কালেকশন হবে জুলাইতে গিয়ে। জুনে 25% কেন করেনি? জুনে 25% জুলাইতে গিয়ে কালেকশন হবে, সেই জন্য আমরা এই শিডিউলটা করিনি। এই স্টেটমেন্টটা আমাদের করার দরকার নেই, বা এটা এই ফিগারটা আমাদেরকে জানা লাগবে। এই 3 লক্ষ টাকা 25% হচ্ছে মানে 75,000 টাকা। এই 75,000 টাকা রিসিভেবল হিসেবে থেকে যাবে। তো রিসিভেবলটা কোথায় যায়? ব্যালেন্স শিটে যায়, এটাও মনে রাখতে হবে। স্যার 5% যেটা সেটাকে আমরা ইনকাম স্টেটমেন্টে দিব। হ্যাঁ, ওইটা ইনকাম স্টেটমেন্টে দিব। ওইটার ইতিহাস শেষ। একটা ইউনিট তৈরি করতে 5 কিলোগ্রাম লাগে। 5 কিলোগ্রাম না, এখানে আসলে ভুল লেখা হয়েছে, এটা 5 পাউন্ড হবে। একটা ইউনিট তৈরি করতে 5 পাউন্ড লাগে। আর এখানে আবার আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে প্রতি মাসে 10% র মেটেরিয়াল অতিরিক্ত রাখবো ওই পরবর্তী মাসের প্রোডাকশনকে সাপোর্ট দেওয়ার জন্য। আমার কাছে 13,000 পাউন্ড মেটেরিয়াল রয়ে গেছে ক্লোজিং ইনভেন্টরি এর আগের কোয়ার্টারের, যেটা এই কোয়ার্টারের ওপেনিং ইনভেন্টরি। দাম হচ্ছে এগুলোর মেটেরিয়াল কস্ট হচ্ছে 40 পয়সা করে। আচ্ছা, প্রোডাকশন রিকোয়ারমেন্ট হচ্ছে 26, 46, 29, যেটা আমরা প্রোডাকশন বাজেট থেকে পেলাম। তার সাথে যদি আমি ইউনিট দিয়ে মেটেরিয়াল রিকোয়ারমেন্ট দিয়ে গুণ করি, তাহলে প্রোডাকশনের জন্য এই কোয়ান্টিটিটা লাগবে। 1,30,000 পাউন্ড, 2,30,000 এইভাবে করে লাগবে। এট ডিজায়ার্ড ইনভেন্টরি, ডিজায়ার্ড ইনভেন্টরি হচ্ছে পরবর্তী মাসে যা রিকোয়ারমেন্ট তার 10%, 2,30,000 10%। এই মেয়াদে আসবে হচ্ছে 1,45,000 10%। আবার দেখেন বিগিনিং ইনভেন্টরিটা কোথেকে পেলাম, এটা 31 মার্চে আমার হাতে ছিল। আবার দেখেন এই ডিজায়ার্ড ইনভেন্টরি এটা ছিল এন্ডিং ইনভেন্টরি এপ্রিলের, আবার এটা মেয়ের জন্য ওপেনিং ইনভেন্টরি। এভাবে করে আমরা প্রোডাকশন বাজেটটা করে নিলাম। এখানে জুনের ডিজায়ার্ড ইনভেন্টরিটা আমরা আমাদের জানা ছিল না, এটা জুলাইয়ের যা রিকোয়ারমেন্ট তার থেকে বের করে নিতে হবে, সেটাও আমরা জানি। বের করে নিলাম, বের করে নিলে এটা 11,500 হয়। ক্যাশ ডিসবার্সমেন্ট হয় মেটেরিয়ালের জন্য কত ক্যাশ ডিসবার্সমেন্ট হবে তার একটা ফর্মুলা বলা আছে। অর্ধেকটা পেমেন্ট করা হয় হচ্ছে যেই মাসে পারচেজ করা হয় সেই মাসে, আর বাকি অর্ধেক পেমেন্ট করা হয় হচ্ছে পরবর্তী মাসে। 31 মার্চে পেয়েবল ছিল 12,000 টাকা, যেটা এপ্রিলে গিয়ে পেমেন্ট হবে। এপ্রিলে পেমেন্ট হবে এত, প্লাস আমার যা আমি কিনলাম ওই যে প্রোডাকশন বাজেট থেকে, মেটেরিয়াল বাজেট থেকে, তার 50% এই মাসে, 50% পরের মাসে পেমেন্ট হবে। একই রকম ভাবে আমি করলাম। এখানে দেখেন জুনের 50% পেমেন্ট জুনে পেমেন্ট হলো, বাকি অর্ধেক পেমেন্ট হবে কিন্তু জুলাইতে, সেটা আমি পেমেন্ট করিনি। এই টাকাটা পেয়েবল হিসেবে থেকে যাবে। লেবার বাজেট আমরা করে নিলাম।
আমাদের পলিসি হচ্ছে যে কি একটা ইউনিটের জন্য দরকার হচ্ছে 0.05 আওয়ার্স, আর রেট হচ্ছে 10 টাকা করে, এবং মিনিমাম 1500 ঘন্টা টাকা পেমেন্ট করতে হবে। এখানে একটু ক্রিটিক্যাল আছে। প্রথমে আমরা প্রোডাকশন বাজেট দিয়ে কত ঘন্টা লাগবে সেটা বের করে নিলাম, 1300, 2300, 1450। এখন আমরা একটা জিনিস দেখে নিব যে আমাদের গ্যারান্টেড হচ্ছে 1500 আমাকে দিতে হবে। এখানে 1300 ছিল, 1500 পেমেন্ট করতে হবে, তাহলে হবে 15000। এখানে আমার যা গ্যারান্টি ছিল তার থেকে বেশি কাজ হয়েছে, সেই টাকাটা অতিরিক্ত যে টাকাটা সেটাও আমাকে পেমেন্ট করতে হবে। তাহলে 15, 23 এবং 15000 টাকা, এটা হচ্ছে লেবারের জন্য পেমেন্ট। প্রোডাকশন, এরপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট। এটা খুব সহজ। এখানে একটা কোশ্চেন ছিল স্যার, স্যার কখন বুঝবো যে আমরা হায়ারটা নিব আর কখন লোয়ারটা নিতে হবে, এটা কিভাবে বুঝবো? প্রশ্নে বলা থাকবে, প্রশ্নে এরকম বলা থাকবে যে মিনিমাম তাদেরকে 1500 টাকা পেমেন্ট, 1500 ঘন্টা পেমেন্ট করতে হবে। আর যদি বলা না থাকতো, লাস্টের এই লাইনটা যদি বলা না থাকতো, তাহলে এই ক্যালকুলেশন আমরা যেতাম না, এই জিনিসটুকু আমরা করতাম না। আমরা তখন এই 1300 সাথে 10 টাকা, 2300 সাথে 10 টাকা, 1450 সাথে 10 টাকা গুণ করে অঙ্কটা শেষ করে ফেলতাম। প্রশ্নও সাধারণত এরকম থাকবে না, এত ক্রিটিক্যাল থাকবে না। আমরা একটু ক্রিটিক্যাল শিখতেছি যাতে সহজগুলো আসলে পারি, মানে আমার জানা দরকার। আপনার প্র্যাকটিসটা যদি বেশি থাকে, দেন সামনের অঙ্কগুলো যেগুলো আসবে, পরীক্ষা যেগুলো আসছে, এগুলো অত কঠিন ভাবে দিবে না। আর ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা খুবই সহজ করে বলা হয়েছে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 1 টাকা পার ইউনিট। আমি যা সেল করব, আমার যা সেল তার 1 টাকা হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর ফিক্সড হচ্ছে 50000। এখানে আবার একটা তথ্য দেওয়া আছে, 20000 টাকা হচ্ছে নন ক্যাশ আইটেম বা ডেপ্রিসিয়েশন আইটেম, অ্যামোর্টাইজেশন আইটেম, যেটার জন্য পেমেন্ট হয় না। কিন্তু ইনকাম স্টেটমেন্টে কিন্তু এই 50000 টাকাটাই, বা আমি যখন আমার ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড যোগ করব, তখন এই 50000 টাকাই আসবে। কিন্তু ক্যাশ বাজেটের জন্য এই 20000 টাকা জানা আমার জরুরি। ক্যাশ বাজেট না করলে এই 20000 টাকার তথ্য আমার দরকার নাই। 26000 টাকা, 26, 46, এটা হচ্ছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভার, যা প্রোডাকশন করব তার সাথে 1 দিয়ে গুণ হবে। যা প্রোডাকশন তার 1 দিয়ে গুণ করলে এই ফিগারটা আমরা পাবো, প্লাস 50000 যোগ করলে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমরা পেয়ে গেলাম। এরপরের নিচের অংশটুকু এটা অতিরিক্ত করলাম, ক্যাশ পেমেন্ট করব ম্যানুফ্যাকচারিং ওভারহেডের জন্য কত, এটা আমার এই মুহূর্তে জানার দরকার নাই, পরবর্তীর জন্য জানা দরকার। গতকালকে একটা প্রশ্ন করছিল যে অ্যামোর্টাইজেশন, আমাদের একজন সমুদ্র বিজ্ঞানী ছিল, উনি কি আছেন আজকে? সমুদ্র বিজ্ঞানী সাহেব কি আছেন? হ্যাঁ স্যার, আমি প্রশ্ন করি নাই, কিন্তু আমি এটার ইয়াটা জানি। অ্যামোর্টাইজেশন হলো নন কারেন্ট অ্যাসেট, নন ট্যানজিবল অ্যাসেট, যেটা ওটার জি এখানে হ্যাঁ, আমি বলি, আবার একটু বলে নিচ্ছি। আমি স্যার বেসিক্যালি সেলসেরই লোক, সুতরাং ক্যাশ বাজেট গুলি আমাদের প্রতিনিয়তই, প্রতি মুহূর্তে করতে হয়। হ্যাঁ, অ্যামোর্টাইজেশন আমাদের আসলে এই ধরনের 4টা তথ্য জানা দরকার, যেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর আইটেম। নাম্বার 1 হচ্ছে ডেপ্রিসিয়েশন, দেন ডিপ্লেশন, এরপরে হচ্ছে অ্যামোর্টাইজেশন, দেন ইম্পেয়ারমেন্ট। আমি প্রথমে কালকে বলতে গিয়ে ইম্পেয়ারমেন্টটা বলে ফেলতেছিলাম, আমার মাথায় তখন ওই জিনিসটা আসে না। এই 4 রকম ভাবে আমাদের অ্যাসেট গুলোকে আমরা এক্সপেন্সেস হিসেবে দেখাই। ডেপ্রিসিয়েশনটাকে আমরা এক্সপেন্সেস করি, এই জন্য টেনজিবল অ্যাসেটটা যখন আমরা ক্রয় করি, এটাকে আমরা ক্যাপিটালাইজড করি নিয়ে, এটাকে আমরা অ্যাসেট হিসেবে ক্রয় করি। পরবর্তীতে এটা লাইফ অনুসারে এটাকে আমরা ভাগ করে এক্সপেন্সেস হিসেবে পিরিয়ড অনুসারে দেখিয়ে দিই। ঠিক একই রকম ভাবে অ্যামোর্টাইজেশনটা হয় আমার যদি কোনো ইনটেনজিবল অ্যাসেট হচ্ছে যে কি, যে অ্যাসেটগুলো কোনো ফিজিক্যাল ফর্মে থাকে না, যে অ্যাসেটটা কোনো ফিজিক্যাল ফর্মে থাকে না, সেই অ্যাসেটটাকে অ্যামোর্টাইজড করতে হয়। যেমন আমরা বলতে পারি গুডউইল, অথবা আমি যদি কোনো একটা অ্যাসেট ভ্যালুয়েশন করি, কোনো একটা কিছু একটা জেনারেট হলো, এটা হতে পারে। আরো বেশ কিছু আইটেম আছে যেগুলোর ফিজিক্যালি কোনো অস্তিত্ব থাকে না, এই ধরনের কোনো অ্যাসেট, অথবা আমি কাউকে প্যাটেন্ট নিলাম, ট্রেডমার্ক নিলাম, এগুলো হতে পারে। এগুলো হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটের একটা এক্সাম্পল।
তো এই অ্যাসেট গুলো যখন আমি ক্রয় করব, এই অ্যাসেট গুলোকে এটা লাইফ অনুসারে আমি ভাগ করে দিব, এটাকে বলা হয় অ্যামোর্টাইজেশন। আরেকটা হয় স্যার, আমাদের দেখলাম যে অ্যাকাউন্টসে ইন্টার কোম্পানিতে কিছু ট্রানজাকশন হয়, যেমন এক কোম্পানি থেকে আরেক কোম্পানিকে টাকা দেয়, ওই কোম্পানি কিন্তু লুজ করতেছে, টাকাটা ব্যাক করতে পারতেছে না, সেই ক্ষেত্রে যে ফিনান্সিয়াল এক্সট্রা চার্জটা হয় এভরি ইয়ারে, ওইটাকে আপনার অ্যামোর্টাইজ করে, মানে বাদ দেয় ওখান থেকে ইন্টার কোম্পানি ট্রানজাকশন ক্ষেত্রে এটা করে। এটা আসলে এটা আমার জানা নাই, কিন্তু অ্যাকাউন্টিং লজিকে এই ইন্টার কোম্পানি ট্রানজাকশনটা হচ্ছে ফিজিক্যালি হয়, টাকা আমরা লেনদেন ফিজিক্যালি হয়। ইন্টার কোম্পানি ট্রানজাকশন আমি টাকা দিলাম অথবা কিছু একটা ক্রয় করলাম, আমার অ্যাসোসিয়েট কনসার্নের সাথে আমার লেনদেনটা হয়, ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। কিন্তু অ্যামোর্টাইজেশনের ক্ষেত্রে অ্যামোর্টাইজ করতে হবে ওই অ্যাসেটটাকে যার ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। অনেক ক্ষেত্রে হয় যে লাইভ বিজনেসের ক্ষেত্রে একটা বার্ড বা একটা লেয়ার ফার্মে একটা বার্ড ওর লাইফ সাইকেলে 90% এগ দেওয়ার কথা, ওখানে ও দিচ্ছে 70%, 80%। এই যে 12-13% একটা ও ক্যালকুলেশন ভ্যালুতে দিচ্ছে না, সেই ক্ষেত্রে এই টাকাটা কিন্তু আসতেছে না, সেই ক্ষেত্রে এটা অ্যামোর্টাইজেশন ইয়াতে নিয়ে আসে। ইন্টেঞ্জিবল ফিজিক্যালি আসার কথা কিন্তু রিয়েলি কিন্তু আসতেছে না, রিয়েলি আসছে তখনই অ্যামোর্টাইজেশন। না, এটা আমি জানি না, হয়তো প্র্যাকটিক্যালি এভাবে আপনি হয়তো দেখে আসছেন, কিন্তু আমাদের যে থিওরিটিক্যাল কনসেপ্ট এটার সাথে মিলে নাই আর কি। থিওরিটিক্যাল অ্যামোর্টাইজেশনের কনসেপ্টই হচ্ছে প্যাটেন্ট, ট্রেডমার্ক, গুডউইল, যেগুলো ফিজিক্যালি এটার কোনো এক্সিস্টেন্স ছিল না, এগুলোকে আমরা করে থাকি অ্যামোর্টাইজেশন। যেমন প্রিলিমিনারি এক্সপেন্সেস, এইটাও কিন্তু আমরা অ্যামোর্টাইজড করি। এটা যখন ফিজিক্যালি কোনো অ্যাসেট যোগ করেনি। আচ্ছা, যাই হোক, এটা আমরা বিস্তারিত বলবো না। ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, এন্ড দেন হচ্ছে ডিপ্লেশন। আরেকটা ডিপ্লেশনটা স্যার এই যে ন্যাচারাল রিসোর্স যেটা ইউজ হয়, কাঠ, টিম্বার ন্যাচারাল রিসোর্সের ক্ষেত্রে ইউজ হয়। জি, এটা ঠিক আছে। যে আমি একটা খনি ক্রয় করলাম, খনি থেকে এই যে অ্যাসেটটা আমি পাবো সেটাকে আস্তে আস্তে আমি ডিপ্লেশনের ওই একই রকম ডেপ্রিসিয়েশনের কনসেপ্টে আমি এটাকে করব। এই তিনটা কনসেপ্ট দরকার। আরেকটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট আরেকটু এটা থেকে একটু ডিফারেন্ট, যেটা আমরা গতকালকে বলছিলাম যে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার প্রত্যেকটা অ্যাসেটকে আমরা টেস্ট করব এটা ফিজিক্যাল ভ্যালুটা টেস্ট করতে গিয়ে যদি কারো ভ্যালু কম পাই মার্কেট ভ্যালু থেকে, তখন যে ভ্যালুটা কমে যাবে সেটাকে আমরা ইম্পেয়ারমেন্ট করে থাকি। এটা ল্যান্ডের ক্ষেত্রে হয়, দেখেছে ল্যান্ড একটা কিনলো 10 লাখ টাকায়, পরে 5 বছর পরে ভ্যালু কমলো 8 লাখ টাকা হয়। যে কোনো অ্যাসেট হতে পারে, এটা ল্যান্ডের ক্ষেত্রে বলা নাই, কিন্তু মানে কনসেপ্ট হচ্ছে যে ব্যালেন্স শিটে যেই অ্যাসেটটা থাকবে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার প্রত্যেকটাকে ইম্পেয়ারমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। আচ্ছা স্যার, একটু স্যার, সেটা হচ্ছে যে ইনটেনজিবল অ্যাসেটের ক্ষেত্রে তো স্যার গুডউইলও পড়ে। এখন স্যার ওইটাকে যদি আমরা অ্যামোর্টাইজেশন করতে যাই, এটাকে স্যার টোটাল লাইফটা কিভাবে ক্যালকুলেট করব? এটা তো স্যার ব্যবসা যতদিন আছে ততদিনের জন্যই থাকবে, এরকমই না? এরকমই থাকে, কিন্তু যদি এমন হয় যে গুডউইলটা আপনি ওই বিজনেসটা কিনলেন 5 বছরের জন্য, একটা লাইসেন্স কিনলেন, লাইসেন্সের একটা ভ্যালু আছে, কিন্তু লাইসেন্সের ভ্যালু হচ্ছে ফর এক্সাম্পল 1 লাখ, কিন্তু আপনি কিনলেন এটা 2 লাখ দিয়ে, সেক্ষেত্রে আপনাকে তো ওই টাকাটা অ্যামোর্টাইজ করে ফেলতে হবে, নাহলে তো আপনার একটা ফিকটিশিয়াস অ্যাসেট আপনার অ্যাকাউন্টসে থেকে যাবে, এবং অ্যাকাউন্টিং এর যে কনসেপ্ট সেই কনসেপ্টের সাথে মিলবে না, এবং ইনকাম স্টেটমেন্টে যদি আপনি ওভারভ্যালু ইনকামটা ওভারভ্যালু হবে। আচ্ছা, এরপর আজকের টপিকসে আসি। আমরা অলরেডি বেশ কিছু সময় নিলাম, এতটুকু পর্যন্ত আমাদের গত ক্লাসের টপিকস ছিল। এখন আজকে করবো হচ্ছে এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি। এটা আসলে বাজেট না, এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরির ভ্যালুটা কত হবে এটা আমাকে ডিটারমিন করতে হবে। আমরা যদি আগের স্লাইডগুলোকে একটু রিক্যাপ করিনি, একটু খেয়াল করেন, ফিনিশ গুডস ইনভেন্টরির ভ্যালুটা কিভাবে হবে। ইনভেন্টরি ভ্যালু হবে হচ্ছে ওই ইনভেন্টরিটা, যে ফিনিশ গুডসটা আমাদের হাতে আছে তার ভিতরে ম্যাটেরিয়াল আছে, লেবার আছে, ওভারহেড আছে। এই তিনটা দেওয়ার পর আমি একটা ফিনিশ গুডস পাই। এই তিনটার যোগফলকে আমি তখন বলবো যে এন্ডিং ফিনিশ গুডস এর কস্ট। এখন এন্ডিং ফিনিশ গুডস কত আছে সেটা বের না করলে আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করতে পারবো না, সেজন্য এই তথ্যটা আমাদের দরকার।
পড়ি তাহলে, নাও রয়্যাল ক্যান কমপ্লিট দ্য এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি বাজেট এট রয়্যাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইজ অ্যাপ্লাইড টু ইউনিটস অফ প্রোডাক্ট অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার আওয়ার। এখানে একটা তথ্য দেওয়া আছে, এই সেকেন্ড লাইনের তথ্যটা হচ্ছে যে কি ম্যাটেরিয়াল অ্যাকচুয়ালি পাওয়া যাবে, লেবারও অ্যাকচুয়ালি পাওয়া যাবে, আর ওভারহেডটা অ্যাপ্লাই করা হবে যতটুকু লেবার আওয়ার দরকার হলো, লেবার আওয়ার বেসিসে সেখানে ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা আমরা অ্যাপ্লাই করব। আমরা ইতিপূর্বে জানি যে একটা ইউনিট তৈরি করতে সময় লাগে হচ্ছে 0.05 আওয়ার্স, 0.05 আওয়ার্স এই সময় লাগে। তাহলে ওই একই সময়ের জন্য আমি লেবারটা ওভারহেডটাকে অ্যাপ্লাই করব। আর ওভারহেডটা কিভাবে অ্যাপ্লাই, কোত্থেকে অ্যাপ্লাই করব, এখানে দেওয়া আছে 76, 96, 79, 2,51,000 টাকা হচ্ছে আমার ওভারহেড বাজেট। এই ওভারহেডটা আসলে খরচ হলো কার জন্য, এই 1,01,000 ইউনিটের জন্য। এটা হচ্ছে সিম্পল ক্যালকুলেশন, এভাবে যদি আমরা করি মিলে যাবে। আমরা যদি 1 ইউনিটের জন্য কত খরচ হয়, এভাবে ওই যদি পরের প্রশ্নটা বলা না থাকলো আমরা এভাবে করতাম, 2,51,000 টাকা আমার খরচ হবে ডিভাইডেড বাই 1,01,000, তাহলে হয় হচ্ছে 2.49 এক ইউনিটের জন্য ওভারহেড খরচ। কিন্তু এখানে বলা হয়েছে আপনি ওভারহেডটা অ্যাপ্লাই করবেন লেবার আওয়ার বেসিসে, সেটাও আমরা পারবো, একই রকম ভাবে আমরা করবো। আচ্ছা দেখি, ইনভেন্টরির জন্য আমরা বললাম যে ফিনিশ গুডসের জন্য আমার লাগে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। ম্যাটেরিয়াল লাগে কত, 5 পাউন্ড 40 পয়সা করে 2 টাকা। এই জিনিসটা আগে থেকে দেওয়া আছে, আমাদেরকে আগে থেকে দেওয়া ছিল যে একটা ইউনিটের জন্য 5 পাউন্ড করে লাগে, দাম হচ্ছে 40 পয়সা, তাহলে 2 টাকা লাগবে। আর লেবারটা আমরা দেখি, প্রতি ইউনিটের জন্য লাগে 0.05 আওয়ার্স, আর 1 ঘন্টার জন্য লেবার কস্ট হচ্ছে কত, 10 টাকা। 1 ঘন্টার জন্য লেবার কস্ট হচ্ছে 10 টাকা। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে প্রতি ইউনিটে খরচ হয় হচ্ছে 50 পয়সা করে। এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড যদি লেবার আওয়ারের বেসিসে না বলতো, আমরা করতাম হচ্ছে এই তথ্যটা দিয়ে করতাম, 2,51,000-কে 1,01,000 দিয়ে ভাগ করলে আমি একটা ইউনিট রেট পেয়ে যেতাম, সেটা এখানে যোগ করলে আমার হয়ে যেত। কিন্তু আমাকে বলছে লেবার আওয়ারের বেসিসে করতে, সেটাও আমরা করতে পারবো। লেবার আওয়ার যতক্ষণ লাগবে ঠিক ততক্ষণ ওভারহেড এখানে অ্যাপ্লাই হবে, 0.05 আওয়ার্স, আর 49.70 দিয়ে গুণ করলে এখানে 2 টাকা 49 পয়সা হবে, একই ফিগার আসবে আগেরটা আমরা যে ক্যালকুলেশন করলাম। আচ্ছা, এটা কোত্থেকে পেলো এই 49 টাকাটা, এখানে দেখেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 2,51,000 টাকা, আর টোটাল লেবার আওয়ার্স প্রয়োজন হলো হচ্ছে 5,050 ঘন্টা। এটা দিয়ে ভাগ করলে প্রতি ঘন্টার জন্য লেবার কস্ট হয়, প্রতি ঘন্টার জন্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড খরচ হয় হচ্ছে 49 টাকা 70 পয়সা। 1 ঘন্টার জন্য 49 টাকা 70 পয়সা খরচ হলে 0.05 আওয়ার্সের জন্য কত হবে, এটা দিয়ে এটাকে গুণ করলে দেন আমরা পাই এই টাকাটা। তাহলে এই 4 টাকা 99 পয়সা হচ্ছে একটা ইউনিটের কস্ট। ঠিক আছে স্যার, এবার আপনারা প্রশ্ন বলতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে উত্তর দেওয়ার জন্য। স্যার এন্ডিং ইনভেন্টরিটা তো আমরা ওই যে প্রোডাকশন বাজেটের মধ্যে যেটা করছিলাম যে জুলাইয়ের জন্য জুনে কতটুকু থাকবে, ওই এন্ডিং ইনভেন্টরিটাই তো আমরা গুণ দিব, তাই না? ওই ভ্যালুটা ওখানে তো কোয়ান্টিটি আপনি জানেন। হ্যাঁ, ওই এখন তো ভ্যালুটা বের করছি, এখন হচ্ছে কস্ট বের করলেন। ওই সময় কোয়ান্টিটি জানেন, এখন কস্ট বের করলেন। এই কস্টটা জানলে যে আপনি কস্ট অফ গুডস সোল্ড করতে পারবেন, অথবা এই কস্ট অফ গুডস সোল্ড নাও আরো একটা জিনিস হচ্ছে ইনভেন্টরির ভ্যালুটা বের করার জন্য, যেটা ব্যালেন্স শিটে যাবে, সেটার ভ্যালুটা বের করার জন্য এই কস্টটা বের করা জরুরি ছিল। ঠিক আছে, মানে এই তথ্যটা এখানে প্রশ্নে বলে দেওয়া, আমরা লেবার আওয়ারের বেসিসে করলাম, আর যদি বলে দেওয়া না থাকতো আমরা অ্যাকচুয়ালি যে তথ্যটা আমাদের হওয়া উচিত ছিল সেটা দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, জি স্যার। স্যার ইনভেন্টরি ভ্যালুটা আমরা যে যত টাকা দিয়ে জিনিসটা প্রকিউরমেন্ট করলাম সেটার উপর বেসিস করে হবে না যে আমার, আচ্ছা স্যার এটার সাথে ডিরেক্ট লেবার ওভারহেড এগুলো যোগ হবে, তাই তো? হ্যাঁ, ম্যাটেরিয়াল তো অ্যাকচুয়ালি আপনি যা ক্রয় করলেন তা, লেবার আওয়ার আপনাকে বলে দিয়েছি এত ঘন্টা সময় লাগবে, তো লেবার আওয়ার পেমেন্ট দিয়ে আপনি কতটুকু লেবার সময় লাগলো সেটার টাকাটা পেলেন, ওভারহেডটা ওভারহেড বাজেট থেকে আসবে।
ঠিক আছে, ওভারহেড বাজেট থেকে আসবে। এখন ওভারহেড এই জিনিসটাই আমরা দুই রকম ভাবে করতে পারতাম, একটা হচ্ছে লেবার আওয়ারের বেসিসে আমরা করলাম অথবা ইউনিট দিয়ে করতে পারতাম। ঠিক আছে, এখন এন্ডিং ইনভেন্টরির ভ্যালুটা বের করতে হলে এই 4 টাকা 99 পয়সা দিয়ে আমরা ভ্যালু বের করব। ঠিক আছে, অথবা আরো একটা সহজ আরো এই ক্যালকুলেশন করার কারণে আমাদের একটা জিনিস সহজ হলো, ইনকাম স্টেটমেন্ট যখন করতে যাব সেলস থেকে আমি কস্ট অফ গুডস সোল্ড যখন বিয়োগ করব তখন আমি সহজে করতে পারবো। আমি যত ইউনিট সেলস করলাম ইনটু 4 টাকা 99 পয়সা দিয়ে গুণ করলে আমার কস্ট অফ গুডস সোল্ড বের হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করেন, এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 5000, যেটা আমাদের আগের ক্যালকুলেশন গুলো থেকে আমরা দেখে আসছি। প্রোডাকশন বাজেটেই ছিল যে 5000 ছিল আমার এন্ডিং ইনভেন্টরি। আমাদের এটা ছিল হচ্ছে যে কি জুলাইয়ের জন্য আমি মজুত রাখলাম এই 5000 এর সাথে এই টাকাটা গুণ করলে হয় 24950 টাকা। এটাই হচ্ছে ফিনিশ গুডস ইনভেন্টরির ভ্যালু। আচ্ছা, এই জিনিসটাই হচ্ছে আমাদের একটু আন্ডারস্ট্যান্ডিং আনা দরকার। এর বাইরে আরেকটা বাজেট আমরা করব, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এতক্ষণ পর্যন্ত কস্ট অফ গুডস সোল্ড এর জন্য যা যা বাজেট দরকার সব বাজেট হয়ে গেল। এখন সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেট, এগুলো হচ্ছে খুব সহজ বাজেট, এখানে কোনো রকম ঝামেলা থাকে না। নাম্বার 1 হচ্ছে ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হচ্ছে 50 পয়সা পার ইউনিট, প্রতি ইউনিটের জন্য 50 পয়সা করে। তাহলে 50 পয়সা ইনটু যত ইউনিট বিক্রি করব, 50 পয়সা ইনটু যত ইউনিট বিক্রি করব তত ইউনিট। ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হচ্ছে 70000। তাহলে এই ভেরিয়েবলের সাথে এটা যোগ করলে আমি একটা বাজেট পেয়ে যাব, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেট পেয়ে যাব। কিন্তু এখানে আরেকটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে ওই নন ক্যাশ আইটেমটা আমি বাদ দিব, যাতে আমার এই সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের জন্য কত টাকা পেমেন্ট করতে হলো এই তথ্যটা পাওয়ার জন্য, সেটা হচ্ছে 10000। এই দুইটা যোগফল থেকে 10000 বিয়োগ করব, তাহলে আমার ক্যাশ আউটফ্লোটা আমরা জেনে যাব। আমরা এপ্রিল মে জুন এই তথ্যটা আমাদের বাজেটেড সেলস থেকে নিব, এটা আগেই আমাদের জানা। তার সাথে প্রতি ইউনিট সেলস করলে আমাদের 50 পয়সা করে খরচ হয়, তাহলে 10000 25000 15000। তার সাথে যোগ করব হচ্ছে যে কি ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যোগ করলে এটাই হচ্ছে সেলিং বাজেট 2,60,000 টাকা। তার থেকে 10,000 টাকা বাদ দিব, এইটা একটু পর্যন্ত কিন্তু বাজেটটা শেষ। এই 2,60,000 পর্যন্ত বাজেট শেষ, এইটা অতিরিক্ত করব ক্যাশ বাজেট করার জন্য। এর থেকে নন ক্যাশ আইটেমটা বাদ দিলে 70,000 85,000 75,000 এই তিনটে হচ্ছে যে কি এই 3 মাসে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের জন্য আমার কত পেমেন্ট হবে, কত আউটলে হবে। ঠিক আছে স্যাররা, আমরা কি এগোতে পারি? আবার কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। ক্যাশ বাজেট করতে গেলে আমার নন ক্যাশ আইটেমটা কি জন্য বিয়োগটা আমি দিতে হচ্ছে? ক্যাশ বাজেটের সংজ্ঞাটা করে দিলে হবে না কেন? ক্যাশ বাজেটের সংজ্ঞাটা আমরা এখন পর্যন্ত পড়ি নাই। ক্যাশ বাজেটের সংজ্ঞাটা হচ্ছে যে কি কত ক্যাশ কোম্পানিতে কালেকশন হলো, কত ক্যাশ পেমেন্ট হবে। তো ক্যাশ পেমেন্টের যখন আমি বাজেট করব তখন আমার মাথায় কিছু জিনিস আসবে। ম্যাটেরিয়ালের জন্য আমি কত পেমেন্ট করব, লেবারের জন্য কত পেমেন্ট, ওভারের জন্য কত পেমেন্ট করব, সেলিং এর জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভের জন্য, ডিস্ট্রিবিউশনের জন্য, বা আমার আদার যে এক্সপেন্সের জন্য কার জন্য আমাকে পেমেন্ট করা লাগবে। অথবা আমি যদি কোম্পানির ডিভিডেন্ড পেমেন্ট করি তার জন্য আমাকে পেমেন্ট করতে হবে। কোম্পানি যদি কোনো অ্যাসেট প্রকিউরমেন্টে যায় সেক্ষেত্রেও ক্যাশটা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এই বাজেটেই সবকিছু হচ্ছে ক্যাশ নিয়ে কথাবার্তা হয়, ক্যাশের বাইরে আর কোনো কিছু নিয়ে সে চিন্তা করে না। এখন যদি বলা হয় সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভের জন্য কত পেমেন্ট করবে, আমি যদি বলি যে 2,60,000 টাকা পেমেন্ট করবে, তাহলে তো তথ্যটা ভুল, কারণ যেটা ডেপ্রিসিয়েশন নন ক্যাশ আইটেম এটার জন্য তো পেমেন্ট হচ্ছে না। ঠিক আছে, সেই জন্য এই জিনিসটা আমরা বাদ দিয়ে রাখি। ঠিক আছে, ক্যাশ বাজেট সবসময় স্পেসিফিক হবে স্যার। হ্যাঁ, স্পেসিফিক হবে। এইবার আসেন ক্যাশ বাজেটটা আমরা করি। ক্যাশ বাজেট নিয়ে আমরা একটু এর আগের তথ্যগুলো কাজে লাগবে এবং আরো কিছু অতিরিক্ত তথ্য দিল, যেমন ম্যাটেরিয়ালের জন্য কত পেমেন্ট, লেবারের জন্য কত পেমেন্ট, প্রত্যেকটা পেমেন্ট শিডিউলও আমি জানি, ক্যাশ কত কালেকশন হবে সেটাও আমি জানি। এর বাইরে কিছু তথ্য দিল। নাম্বার 1, মেইনটেইন এ 16% ওপেন লাইন অফ ক্রেডিট ফর 75,000। কোম্পানি তার একটা ব্যাংকের সাথে চুক্তি হচ্ছে যে কি আমি 75,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবো, লাইন অফ ক্রেডিট হচ্ছে লোন নিতে পারবো
যার জন্য আমাকে ইন্টারেস্ট দিতে হবে 16%। এখন প্রশ্ন হচ্ছে কেন লোন নিব, আর প্রশ্ন হচ্ছে যে কেন ক্যাশ বাজেট করব। ক্যাশ বাজেট করব এই জন্য, ক্যাশটা হচ্ছে যে কোম্পানিকে বাঁচায় রাখে। কোম্পানির ব্লাড হচ্ছে ক্যাশ, একটা কোম্পানির ব্লাড হচ্ছে ক্যাশ। এখন আমরা এই বাজেটটা করব হচ্ছে যে কি আগামী 3 মাসে কোন কোন মাসে কালেকশন কত হবে, কোন কোন মাসে পেমেন্ট কত হবে। এখন সে ফর এক্সাম্পল আমার কালেকশন হচ্ছে 100 টাকা, কিন্তু পেমেন্ট শিডিউল আছে হচ্ছে 120 টাকা। তাহলে এই জিনিসটা আমাকে আগে চিন্তা করে নিতে হবে। আগে যদি আমি চিন্তা করে নেই তাহলে আমি এটা রিজলভ করতে পারবো। এই জন্য কোম্পানিরা একটা লাইন অফ ক্রেডিট করে রাখে বা ব্যাংকের সাথে অ্যারেঞ্জমেন্ট করে রাখে, যখনই আমার ক্যাশ ডেফিসিট হবে তখনই ব্যাংক থেকে আমি লোনটা নিব। লোনটা নিয়ে আবার যখন ক্যাশ অ্যাভেলেবেল হবে টাকাটা আমি আবার পেমেন্ট করে দেব। এটা হচ্ছে প্রথম লাইনের আমাদের শানে নজুর। এন্ড দেন মেনটেইন এ মিনিমাম ক্যাশ ব্যালেন্স 30,000। কোম্পানির পলিসি হচ্ছে যে কি কোম্পানি সবসময় পকেটে 30,000 টাকা অ্যাভেলেবেল রাখবে। এখন এই 30,000 টাকা রাখতে গিয়ে যদি কোথাও যদি শর্টেজ থাকে তাহলেও তাকে এই টাকাটা লোন নিয়ে রাখতে হবে, এই টাকাটা অ্যারেঞ্জ করে রাখতে হবে। ঠিক আছে, যেমন আমরা একটা কাজ করি যে মানি ব্যাগে সবসময় কিছু টাকা অতিরিক্ত রেখে দিই, অ্যাজ ইফ এই টাকাটা আমার হাতে থাকে না। কিন্তু কখনো যদি এটা শর্টফল হয় আমি আবার এটা ধার করে নিয়ে নিই বা কারো থেকে আমি নিয়ে নিই। এরপর হচ্ছে borrow on the first day of month and repay loan on the last day of month। আমি যেই মাসে আমার রিকোয়ারমেন্ট হবে সেই মাসের প্রথমেই আমি এই টাকাটা বড় করে নিব এবং যখন অ্যাভেলেবেল হবে ওই মাসের শেষে গিয়ে আমি এটা আবার পেমেন্ট করব। এরপর আরেকটা তথ্য হচ্ছে pays a cash dividend of 49,000 in April। এখানে একটা তথ্য দেওয়া আছে যে কি ডিভিডেন্ড পেমেন্ট হবে, কোম্পানির মালিকদেরকে ডিভিডেন্ড দেওয়া হবে 49,000 টাকা এপ্রিল মাসে। তাহলে এটা হচ্ছে এপ্রিলের পেমেন্ট শিডিউলে এটা আসবে। এরপর আরেকটা তথ্য হচ্ছে পারচেজ 1,43,700 of equipment in May and 48,300 in June। যার জন্য ক্যাশ পেমেন্টের ব্যবস্থা রাখতে হবে। কোম্পানি ইকুইপমেন্ট পারচেজ করবে, পারচেজের মধ্যে কিছু পারচেজ হবে মে মাসে, কিছু পারচেজ হবে জুন মাসে। তাহলে এই টাকাটাও পেমেন্ট শিডিউলে থাকবে। তারপর আরেকটা তথ্য হচ্ছে এপ্রিলের ক্যাশ ব্যালেন্স হচ্ছে 40,000, মানে ওপেনিং ক্যাশ ব্যালেন্স। আমরা সবসময় শুরু করি হচ্ছে ওপেনিং দিয়ে, ওপেনিং ক্যাশ ব্যালেন্সের সাথে কালেকশন যোগ হবে, দেন পেমেন্ট গুলো বাদ দিলেই আমার এক্সেস আছে না ডেফিসিট আছে এটা আমরা বুঝে যাবো। এটা হচ্ছে ক্যাশ বাজেটের মূল থিম। স্যার লাইন অফ ক্রেডিটটা একটু বলবেন স্যার আরেকবার। লাইন অফ ক্রেডিট হচ্ছে কোম্পানি ওই যে একটা ক্রেডিট পলিসি ফলো করে বা ক্রেডিটের টাকা নেওয়ার জন্য কোম্পানি কোনো একটা ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ থাকে যে আপনার থেকে আমি সিসি লোন নেব। আমাদের দেশে যেমন সিসি লোন নেব, এই সিসি লোনটা আপনার সাথে আমি চুক্তিবদ্ধ, যখনই আমার টাকার দরকার হবে তখনই আমি এই টাকাটা উত্তোলন করতে পারবো। সিসি লোনে কেমন হয়, যেমন কোম্পানির সিসি লোন হয় হচ্ছে যে কোম্পানির সাথে ব্যাংকের চুক্তি থাকে। সে ফর এক্সাম্পল আমার কোম্পানি সবসময় 30 কোটি টাকার একটা সিসি লিমিট নেওয়া আছে, কিন্তু এই টাকাটা আমি নেই না। নিব কখন? যখনই আমার প্রয়োজন হবে তখন। ব্যাপারটা অনেকটা ক্রেডিট কার্ডের মতো আমাদের। হ্যাঁ, ক্রেডিট কার্ডের যেমন একটা ব্যালেন্স থাকে, ব্যালেন্সের লাইন অফ ক্রেডিট মানে হচ্ছে বরোইং লিমিট। ঠিক আছে, ওই যেটা আপনি ক্রেডিট কার্ড বললেন, ক্রেডিট কার্ডের লিমিট হচ্ছে 5,000। এই 5,000 লিমিটটা আপনি এনজয় করতে পারবেন, মানে যে কোনো সময় তুলতে পারবেন, কিন্তু তুলতে গেলে কি হবে, আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। এখন এই কোম্পানিরও একটা পলিসি আছে যে তার একটা লিমিট নেওয়া আছে, বরোইং লিমিট নেওয়া আছে, লাইন অফ ক্রেডিট আর বরোইং লিমিট। এটা লাইন অফ ক্রেডিট লেখাতে আপনারা বুঝতেছেন না, যদি বলতো যে সিসি লিমিট তখন অনেকেই বুঝে যেতেন। ঠিক আছে, অথবা বরোইং লিমিট বললে বুঝে যেতেন। ঠিক আছে স্যার, যতক্ষণ টাকাটা না উঠাবো তার আগে কি কোনো ইন্টারেস্ট দেওয়া লাগবে ওদেরকে? যে আমরা যেহেতু ক্রেডিট কার্ড ইউজ করেন আপনি? জি স্যার। আপনি যদি ক্রেডিট কার্ড থেকে টাকা না উঠান তাহলে কি পেমেন্ট করতে হবে বা ইন্টারেস্ট দিতে হবে? ক্রেডিট কার্ডের জন্য তো আমরা বাৎসরিক একটা ইন্টারেস্ট ওদেরকে দিয়ে দেই। বাৎসরিক খরচটা বাদ দেন। সে ফর এক্সাম্পল বাৎসরিক খরচটা নাই, যেমন আপনি লঙ্কা বাংলা কার্ড ইউজ করলে কিছু ট্রানজাকশন করলে আর বাৎসরিক খরচ নাই, এজ ইফ বাৎসরিক কোনো খরচ নাই। বাৎসরিক খরচটা 18টা ট্রানজাকশন, বাৎসরিক খরচটা তো আর ইন্টারেস্টে হয় না, বাৎসরিক খরচটা তো একটা লামসাম ফিগার হয়, 1500 টাকা 2000 টাকা। ঠিক আছে, জি স্যার।
স্যার পারচেস 1,43,700 জিনিসটা স্যার আমি একটু এভাবে বলতে পারি না যে আমরা 1,43,700 টাকা দিয়ে যে ইকুইপমেন্টটা কিনতেছি সেটার 48,300 টাকা আমরা জুনে পে করতেছি, বাকিটা স্যার স্টিল পেয়েবেল না, জিনিসটা কি এরকম নাকি স্যার অন্য কিছু? মনে হয় না, আমার আমার এখানে তো মনে হয় স্পেসিফিক বললো, আমি অঙ্কের দিকে যাইনি এখনো। পারচেস এত অফ ইকুইপমেন্ট ইন মে স্পেসিফিক এন্ড এত ইন জুন স্পেসিফিক, পেইড ইন ক্যাশ। ক্যাশ বলে দিছে, ক্যাশ প্রথমটা কিন্তু স্যার ক্যাশ উল্লেখ করে নাই, প্রথমটা তাহলে পেয়েবেল না? ওই এন্ড দিয়ে সংযুক্ত করলো না, মে এন্ড দিয়ে সংযুক্ত না করলে আপনি বুঝতে পারতেন না। স্যার এখানে মনে হচ্ছে কথা হচ্ছে এটাই যে ইকুইপমেন্ট মে মাসে কিনেছে আপনার 1,43,000 আর আপনার ইয়েতে 43,700 কিনেছে, আর ইয়েতে জুলি কিনেছে 48,300 না? জি জি, ওটা ক্যাশ টাকা দিয়ে পেমেন্ট, ক্যাশ টাকা দিয়ে ওরা ইকুইপমেন্ট কিনেছে, এটাই তো বলছি। জি 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 জি, ঠিক আছে। এবার আমরা অঙ্কে আসি। আমাদের বিগিনিং ক্যাশ ব্যালেন্স হচ্ছে 40,000 টাকা, ক্যাশ কালেকশন এর সাথে যোগ করবে। এই ফরম্যাটটাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিসড, আমরা এই ফরম্যাটটা ফলো করব। 40,000 টাকা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। কোত্থেকে পেলাম? এই যে এখান থেকে এপ্রিলের 1 তারিখে যে ব্যালেন্স সেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স হচ্ছে 40,000, তার সাথে যোগ হবে ক্যাশ কালেকশনস, তাহলে 40 যোগ 1,70,000 হয় 2,10,000। এরপরে নিচে লিখবো যে ডিসবার্সমেন্ট। ডিসবার্সমেন্টের কিসের জন্য, কি জন্য হবে? ম্যাটেরিয়ালের জন্য। এই টাকাটা আমরা কোত্থেকে পেলাম? ওই যে ক্যাশ ডিসবার্সমেন্ট শিডিউল আমরা করলাম, সেখান থেকে পেয়েছি আমরা এই টাকাটা ওখান থেকে পেয়েছি। ডাইরেক্ট লেবার, এরপরে দেখেন ডাইরেক্ট লেবার, এটা কোত্থেকে পেলাম? ডাইরেক্ট লেবারের বাজেট থেকে। ম্যানুফ্যাকচারিং ওভারহেড 56,000 টাকা কোত্থেকে পেলাম? ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট থেকে, সেখান থেকে নন ক্যাশ আইটেমটা বাদ দিয়ে এই 56,000 টাকা, ঠিক আছে। ম্যানুফ্যাকচারিং বাজেটে ঠিক আছে 1 টাকা করে হচ্ছে ভেরিয়েবল, তারপরে 50,000 না কত টাকা ছিল হচ্ছে পেমেন্ট, কিন্তু নন ক্যাশ আইটেম বাদ দিয়ে হচ্ছে 56,000। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হচ্ছে 70,000, এটাও কোত্থেকে পেলাম? সেলিং বাজার থেকে। এই সবগুলো কিন্তু নন ক্যাশ আইটেম। 70,000 এরটাতে আমরা একটু গিয়ে দেখি। এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট আমাদের পেমেন্ট ক্যাশ ডিসবার্সমেন্টের জন্য প্রয়োজন 56, 76, 59। আর সেলিং এর জন্য 70, 85, 75 এই বাজেটের টাকাটা আসে নাই আমাদের, যেটা অ্যাকচুয়াল বাজেটের টাকা সেটা আসে নাই, যেটা ক্যাশ পেমেন্টের জন্য দরকার সেটা আসছে 70, 85, 75, এই 70। এর আগে দেখেন 56। আর ইকুইপমেন্ট পারচেস এপ্রিলে আমরা করি নাই, এপ্রিলে আমরা একটা পেমেন্ট করলাম, এর আগের অঙ্ক থেকে আমরা এর আগের তথ্য থেকে পেলাম আমরা ক্যাশ ডিভিডেন্ড হচ্ছে এপ্রিলে 49,000, এই 49,000। তাহলে এই সবগুলো যোগফল হচ্ছে আমার পেমেন্ট রিকোয়ারমেন্ট, ডিসবার্সমেন্ট রিকোয়ারমেন্ট। 2,10,000 থেকে 2,30,000 বাদ দিলে দেখেন আপনার যা অ্যাভেলেবল আছে, যে টাকাটা অ্যাভেলেবল আছে তার থেকে পেমেন্ট রিকোয়ারমেন্ট বেশি। পেমেন্ট রিকোয়ারমেন্ট এখানে ঘাটতি কত? 2,10,000 থেকে 2,30,000 বিয়োগ করলে 20,000 টাকা হচ্ছে নেগেটিভ ব্যালেন্স। মানে 20,000 টাকা নেগেটিভ ব্যালেন্স মানে হচ্ছে ডেফিসিয়েন্সি, আপনার কাছে অতিরিক্ত টাকা নাই এবং আপনার সেক্ষেত্রে আপনাকে বড় করতে হবে। সেই জন্য বলছে বিকজ রয়্যাল মেনটেন এ ক্যাশ ব্যালেন্স 30,000। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার তো অলরেডি নেগেটিভ ব্যালেন্স, ডেফিসিয়েন্সি আছে 20,000 টাকা, কিন্তু আমাদের প্রশ্ন ছিল হচ্ছে আমরা সবসময় 30,000 টাকা ক্যাশ ব্যালেন্স মিনিমাম রিকোয়ারমেন্ট আমাকে মেনটেন করতে হবে। তাইলে আমি যদি প্রশ্ন করি সেক্ষেত্রে আপনাকে কত টাকা বড় করতে হবে বলেন তো? 50,000 টাকা। 50,000। 50। জি জি। তাহলে এই 50,000 আমাদেরকে বড় করতে হবে, 50,000 বড় করতে হবে। এটা পরের এই স্লাইডে হয়নি, সেই জন্য আমরা পরের স্লাইডে যাই। স্যার পরের স্লাইডে গিয়ে দেখেন স্যার 50,000 এর বিষয়টা বুঝলাম। আচ্ছা আবার বলবো। আমার এখানে ডেফিসিয়েন্সি হচ্ছে কত? 20,000। 20,000 টাকা যদি ডেফিসিয়েন্সি থাকে, যদি মিনিমাম ক্যাশ ব্যালেন্স 30,000 টাকা মেনটেন করতে হয়, আমাকে নিতে হবে 50,000 টাকা লোন, বড়োইং করতে হবে 50,000। এখন দেখেন এই 20,000 টাকা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ ফিগার। এই দুটোকে যখন আমি বিয়োগ করব তখন হবে এন্ডিং ক্যাশ ব্যালেন্স 30,000। আচ্ছা, যিনি প্রশ্ন করলেন ওনাকে বলি যে আপনার
আপনার কাছে টাকার দরকার হচ্ছে 30,000 টাকা, কিন্তু অলরেডি 20,000 টাকা হচ্ছে আপনার দেনা আছে। যদি আপনার দেনা 20,000 টাকা থাকে, আপনার যদি পেয়েবল 20,000 টাকা থাকে, কিন্তু আপনি বলছেন যে আমাকে অতিরিক্ত থাকতে হবে 30,000 টাকা, সেক্ষেত্রে আপনার কত টাকা বড় করতে হবে? প্রশ্ন করলেন কে? স্যার আমি স্যার 50,000। তাহলে মানে 30,000 যদি আমার এন্ডিং ব্যালেন্স থাকতো তাহলে সেক্ষেত্রে 50,000। হ্যাঁ, এখন তো আপনার এন্ডিং ব্যালেন্স ছিল না, আপনার তো উল্টো নেগেটিভ ব্যালেন্স 20,000 টাকা। 20,000 টাকা যদি উল্টো নেগেটিভ ব্যালেন্স থাকে, কিন্তু আমি যদি পজিটিভ 30,000 এ করতে হয়, তাহলে আমাকে 50,000 অতিরিক্ত বড় করতে হবে, ঠিক আছে? জি আচ্ছা, এটা হচ্ছে আমাদের এন্ডিং ক্যাশ ব্যালেন্স। এপ্রিলে যেটা এন্ডিং ক্যাশ ব্যালেন্স, সেটা মেয়ের হচ্ছে ওপেনিং ব্যালেন্স, এই যে 30,000। এরপর আমরা যোগ করব হচ্ছে ক্যাশ কালেকশন। কোত্থেকে পেয়েছি এটা? ক্যাশ কালেকশন বাজেট থেকে। এই দুটো যোগ করে এরপরে পেমেন্ট শিডিউল আমি সেট করলাম। এই একই রকম ভাবে আমরা আমাদের আগে বাজেটের তথ্য থেকে এগুলো পেলাম। 1,43,700 টাকা ইকুইপমেন্ট পারচেজ মে মাসে, তাহলে এই 4,30,000 টাকা আমার কাছে অ্যাভেলেবল আছে, তার থেকে 4 লক্ষ টাকা আমার পেমেন্ট। এটা বাদ দিলে আমার এখানে আসলে টাকাটা আমার অ্যাভেলেবল থাকে হচ্ছে 30,000। সো আমাকে আর এটা বড় করা লাগবে না। এবং আমাদের অঙ্কের তথ্য ছিল যে আমি বড় করব ওপেনিং এ, আর যদি এক্সেস থাকে আমি মাসের শেষে গিয়ে পেমেন্ট করে দেবো। এখানে বলা আছে এট দ্য এন্ড অফ দ্য মান্থ রিপেস দ্য লোনস অন দ্য লাস্ট ডে অফ দ্য মান্থ। আমার কাছে অ্যাভেলেবল থাকলেই দেন আমি রিপেমেন্ট করতে পারবো। তাহলে এপ্রিল গেল, মে গেল, এরপরে আসেন জুন মাসে ওই মেতে এন্ডিং ব্যালেন্স ছিল 30,000, সেটা নিয়ে আসলাম ওপেনিং এ, কালেকশন করলাম হচ্ছে 3,35,000। এই দুটো যোগ করলে হয় 3,65,000। তার থেকে এই পেমেন্ট গুলো বাদ দিব। দেখেন ইকুইপমেন্ট 48,300। 3,65,000 থেকে 2,30,000 বাদ দিলে অ্যাভেলেবল ব্যালেন্স থাকে হচ্ছে 95,000। এখন একটা জিনিস খেয়াল করেন, 95,000 টাকা হচ্ছে অ্যাভেলেবল ব্যালেন্স, আর তার মধ্যে আমাকে রাখতে হবে হচ্ছে 30,000 টাকা হচ্ছে এন্ডিং ব্যালেন্স। 30,000 টাকা রাখলে চলবে, আমার কাছে অতিরিক্ত টাকা আছে, এই মুহূর্তে অতিরিক্ত টাকা আছে। তাহলে আমি কি করব, এটা এই জুন মাসে এসে আমি পেমেন্ট করে দেব। এট দ্য এন্ড অফ জুন রয়্যাল হ্যাজ এনাফ ক্যাশ টু রিপে দ্য 50,000 লোন প্লাস ইন্টারেস্ট 60%। লাইন অফ ক্রেডিট ছিল 60%, আমি 50,000 টাকা লোন করলাম, 2 মাসের ইন্টারেস্ট সহ টাকাটা তখন পেমেন্ট করব। 95,000 টাকা আমার কাছে অ্যাভেলেবল ছিল, সেখান থেকে রিপেমেন্ট করলাম 50,000, ইন্টারেস্ট পেমেন্ট করলাম 2,000। 52,000 টাকা পেমেন্ট করলে আমার কাছে অ্যাভেলেবল থাকে 43,000। এই 2,000 টাকা কোত্থেকে এলো? 50,000 ইন্টু 16% ডিভাইডেড বাই 3/12। আচ্ছা, 3 মাসের পে করেছে, তার মানে 3 মাসের পেমেন্ট। ইয়ারলি হবে আমার 8,000, সে তুমি 3 মাসের করেছে সেজন্য 2,000। জি স্যার। স্যার একটা কোশ্চেন স্যার। স্যার 2 মান্থ হবে না? 2 মান্থ না, সরি, 2 মান্থ হবে না। এখানে 1 থেকে জুনের 30, মোট 3 মাস। জি 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 জি, এটা বলা ছিল যে কি আপনি আপনার বড়োইংটা হবে হচ্ছে এই যে 50,000, বড়োইংটা হচ্ছে 1 তারিখ থেকে ক্যালকুলেশন হবে, আর পেমেন্টটা হবে এট দ্য এন্ড অফ মান্থ, মাসের শেষ দিন। সো 3 মাস, ঠিক আছে? আবার দেখে নিন এই বড়োইং হবে ফার্স্ট ডে অফ দ্য মান্থ। আপনি যেই মাসে বড়োইংটা দেখাচ্ছেন তার প্রথম দিন থেকে আপনাকে ক্যালকুলেশনে আনতে হবে। প্রথম দিনই আপনি বড় করে নিলেন, এবং রিপেমেন্টটা করতেছেন অ্যাভেলেবল ব্যালেন্স থাকলে লাস্ট ডে অফ মান্থ। স্যার আর কারো প্রশ্ন আছে এতটুকু পর্যন্ত? স্যার একটা কোশ্চেন স্যার। স্যার স্যার আমার হচ্ছে কোন মাসে যদি স্যার আমার 30,000 টাকার বেশি থাকে এন্ডিং ব্যালেন্স, 1 টাকা বেশি থাকলেও রিপেমেন্ট হয়ে যাবে না স্যার? মনে করেন স্যার আমার রিপেমেন্ট করার দরকার নেই, কারণ আমার আগে লোনই নাই, এখন আমার আছে না, সেক্ষেত্রে তো কোনো রিকোয়ারমেন্ট নাই। আপনি লোন নাই, আপনি পেমেন্ট করবেন কেন? হ্যাঁ, এখন যদি স্যার আমার 50,000 থাকে, আমি কি স্যার ওই ক্যাশে 50,000 টাকাই রাখবো, নাকি আমি কোনোভাবে ব্যাংকে? অবশ্যই বেশি থাকবেন। এখানে দেখেন জুন মাসে এন্ডিং ক্যাশ ব্যালেন্স হচ্ছে 43,000, কিন্তু প্রশ্নে বলা ছিল যে কি 30,000 টাকা আপনার রিকোয়ারমেন্ট। আপনাকে তো সেটা বলছে মিনিমাম, প্রশ্নে বলছে যে কি মিনিমাম ক্যাশ রিকোয়ারমেন্ট হচ্ছে 30,000। সো আপনার পকেটে 30,000 রাখতেই হবে। আপনাকে যদি আপনার বান্ধবী বলে যে এই বাসা থেকে বের করার সময় মিনিমাম ক্যাশ টাকা 5,000 নিয়ে বের হবা,
তার মানে কি আপনি 5000 নিয়ে বের হবেন, আপনার কাছে যদি বেশি টাকা থাকে আপনি এটা নিয়ে বের হবেন না? নো স্যার, পরের দিন ব্রেকআপ। হ্যাঁ, সো কেউ যদি মিনিমাম রিকোয়ারমেন্ট সেট করে দেয়, সো ওই টাকাটা আপনাকে রাখতেই হবে। এর থেকে বেশি টাকা থাকলে তো কোনো সমস্যা নেই। কিন্তু স্যার ওইটা আমার ব্যাংকে রাখা দিলে ভালো না স্যার? ব্যাংকই তো থাকবে। আপনি ক্যাশ থাকলে আপনি মাস শেষে হয়তো ব্যাংকে পাঠিয়ে দিবেন। এখানে তো ওই ক্যাশ এবং ব্যাংক আমি আলাদা করিনি। এটা যে ব্যাংক না, আপনি কেমনে বুঝলেন? এখানে ব্যাংকে থাকার ক্যাশে থাকা তো একই কথা। ক্যাশে তো টাকা কেউ রাখে না। ক্যাশ ইকুইভ্যালেন্স কিন্তু ব্যাংকের টাকা সহ বোধহয়। জি স্যার, আমরা তাহলে ক্যাশ বাজেটটা না বুঝলে আবার করব, কারণ ক্যাশ বাজেটটা একটা ভাইটাল পয়েন্ট। শুধু এই এত অঙ্ক করলাম, এই তথ্যগুলো আমি যদি 5 লাইনে এখানে লিখে নিয়ে আসতাম তাহলে কিন্তু একটা ক্যাশ বাজেট হতো। ঠিক আছে, আমরা ক্যাশ বাজেট এভাবেও করতে পারতাম। স্যার বলেন। এন্ডিং ইনভেন্টরি নিয়ে একটা প্রশ্ন ছিল স্যার। যদি আমরা টোটাল মানে তিনটা যে শিডিউল আছে আমাদের, যে ম্যাটেরিয়াল, লেবার আর হচ্ছে ওভারহেড, এই তিনটাকে যদি আমি স্যার এন্ডিং যে ব্যালেন্সটা, অ্যাকচুয়াল ব্যালেন্সটা ওটা যদি করে তারপর প্রোডাকশন ডিভাইড করে, তাহলে কি আমরা সেম ভ্যালু পাবো? না, ম্যাটেরিয়ালের এন্ডিং ইনভেন্টরি তো আপনার প্রোডাকশন কস্টকে ইয়ে করতেছে না। হ্যাঁ, বুঝতে পারছি। আপনার ম্যাটেরিয়ালের এন্ডিং ইনভেন্টরি সেটাতে রয়ে গেছে, সেটা আপনি প্রোডাকশন করেন নাই। এন্ডিং ইনভেন্টরি না স্যার, যেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল এক্সপেন্স, টোটাল যে ম্যাটেরিয়াল এক্সপেন্স বলতে লেবার এক্সপেন্স, তারপর হচ্ছে ওভারহেড এক্সপেন্স, এই তিনটাকে যোগ করলাম, দেন প্রোডাকশন বাজার থেকে টোটাল প্রোডাকশন নিলাম, একই ফিগার আসবে। হ্যাঁ, ঠিক আছে স্যার, ওটা তো ইজি হয় স্যার, এত মানে আরো ব্রেকডাউন করতে হয় না, যদি বাজেটগুলো করা থাকে আর কি। জি ক্যাশ বাজেটের একটা চেহারা দেখি আমরা, আপনাদেরও ক্যাশ বাজেট আসছে, এই সেগুলো আমরা করাবো। এটা এই অঙ্কটা এখন করাবো না, আমরা অন্য টপিকসে থাকবো। তো আর একটু এই যে ক্যাশ বাজেটে কিন্তু এরকম তথ্যগুলো দেওয়া থাকবে, এরকম বিশাল অঙ্ক থাকবে না। 50,000 আপনি ইন্টারেস্ট পেমেন্ট করবেন নভেম্বরে, স্পেসিফিক বলে দেওয়া থাকবে। 10,000 লোন পেমেন্ট করবেন এভরি মান্থ, তার মান্থলি রেন্টাল হচ্ছে এত টাকা, ডিভিডেন্ড দিবেন 80,000 টাকা মার্চ এবং সেপ্টেম্বরে, তারপরে পারচেজ করবেন তার কিভাবে পেমেন্ট হবে, ট্যাক্স আপনি পেমেন্ট করবেন হচ্ছে ডিসেম্বর মাসে, ওয়েজেস এন্ড স্যালারিজ হচ্ছে 10,000 প্লাস সেলসের 5%। এরপরে বলা হচ্ছে এন্ডিং ক্যাশ রিকোয়ারমেন্ট হচ্ছে 30,000। ঠিক আছে, এইরকম তথ্য দেওয়া থাকবে। আপনি এই তথ্যটা থেকে এইভাবে বাজেট করবেন এপ্রিল, মে, জুন করে, তারপরে তথ্যগুলো নিয়ে বসাবেন। বসানোর পর অঙ্কটা শেষ। স্যার, আমাদের এরকম ছোট ছোট করে আসে, ধরেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড বের করেন, তারপরে আবার যে আলাদা করে ইন্ডিং ফিনিশ গুড বের করেন, এরকম কিছু আসে আসে এরকম আছে। একটা কোশ্চেন ছিল স্যার, ছোট ছোট করে এরকম আসে আলাদা আসে। আমরা দেখবো আগামী ক্লাসে, আমরা ওই ইয়েগুলো করব। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার বলুন। স্যার, আমাদের এসএসসি ইন্টার অথবা অনার্স লেভেলে যেগুলো ম্যাথগুলো করেছিলাম, বিশেষ করে অ্যাকাউন্টিং গুলো, যে ম্যাথগুলোর অ্যান্সার যদি নাও মেলে তবু আমরা নাম্বার কিছুটা পেয়েছি, এখানে কি স্যার ম্যাথ মিলতে হবে? না, পাবেন যদি মনে করেন রিকোয়ারমেন্ট থাকে 4টা রিকোয়ারমেন্ট থাকে, আপনার 3টা রিকোয়ারমেন্ট হলো, সেই 3টা রিকোয়ারমেন্টের জন্য আপনি পেয়ে যাবেন। কিন্তু ক্যাশ বাজেটের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট একটাই, ক্যাশ বাজেট করতে বলা হলো, কিন্তু আপনি এখানে কোনো একটা কালেকশন স্টেটমেন্ট ভুল করলেন, কিন্তু তখন দেখা যাবে যে পুরো অঙ্কটাই ভুল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় মার্কস পাবেন। কিন্তু যদি বলা থাকতে যে আপনি লেবার বাজেট করেন, এটা হলো টাকা, সেটার জন্য মার্কস পাবেন। ম্যাটেরিয়াল বাজেট করতে বললো, করে দিলেন, পাবেন। সেখানে 5টা বাজেট আছে, সে ফর এক্সাম্পল ম্যাটেরিয়াল বাজেট, লেবার বাজেট, ওভারহেড বাজেট, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন বাজেট, এই 5টা সেলস বাজেট, এরকম রিকোয়ারমেন্ট বলা থাকবে। সেক্ষেত্রে যদি আপনার যা হবে তার উত্তর আপনি পেয়ে যাবেন, যতটুকু হলো ততটুকুর উত্তর আপনি পেয়ে যাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে ফর এক্সাম্পল আপনি প্রোডাকশন বাজেটটা ভুল করলেন, এটার কনসিকুয়েন্স কিন্তু অন্য জায়গায় যদি ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মার্কস পাবেন না। স্যার, ক্যাশ বাজেটে কি স্যার এইখানে যেগুলো লেখা আছে এগুলো প্রত্যেকটা কি স্যার একদম ডিরেক্টলি লিখে দেন অ্যামাউন্ট গুলো বসাতে হবে? সবগুলো কিভাবে বসাতে হবে ক্যাশ বাজেটে? ক্যাশ বাজেটে বুঝিনি।
ক্যাশ বাজেটের প্রত্যেকটা টার্মস যেমন বিগিনিং ক্যাশ ব্যালেন্স আমি যেভাবে বললাম এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটাকে ফলো করবেন, কারণ প্রত্যেকটা বইতে সেটাই বলতেছি স্যার। এটা কি আমাদের মানে ওয়ান কাইন্ড অফ মুখস্থের মতো লিখে যেতে হবে, তারপরে অ্যামাউন্ট গুলো বসাবো? আপনার এখানে কোনো একটা তথ্য নাই, আপনি এটা কোত্থেকে লিখবেন? আপনি তো পরীক্ষায় যা আসছে তাই লিখবেন। কিছুক্ষণ আগে আমরা একটা এক্সাম্পল দেখলাম, সেখানে অন্য কিছু লোন রিপেমেন্ট আছে, তাহলে লোন রিপেমেন্ট আপনাকে এখানে লিখতে হবে। ইকুইপমেন্ট পারচেজ ছিল না, তাহলে আপনি কোত্থেকে লিখবেন? কিন্তু ফরম্যাট এটা বিগিনিং ইনভেন্টরি প্লাস কালেকশন, বিগিনিং ইনভেন্টরি প্লাস কালেকশন মাইনাস ডিসবার্সমেন্ট। তারপরে এটা করলে আপনি পাবেন এক্সেস অর ডেফিসিয়েন্সি, তার সাথে আপনার বরোইং রিকোয়ারমেন্ট যদি থেকে থাকে সেটা আসবে। এটা করার পর আপনি এন্ডিং ব্যালেন্স পেয়ে যাবেন। যদি বরোইং রিকোয়ারমেন্ট না থাকে এই নিচের অংশটুকু হয়তো লাগবেও না। ঠিক আছে স্যার? আমার স্যার একটা প্রবলেম হইতে পারে, হ্যাঁ, যে অনেক লেখা তো ওই খাতায় এত ছোট ছোট করে লেখা ভেরি ডিফিকাল্ট। একটা পেজে না প্রবলেম হবে না, এটা একবার দুইবার দেখলে হয়ে যাবে। দেখেন অনেকগুলি যে মাস যদি এখানে 4 মাসের জায়গায় যদি 8 মাস দিয়ে দেয় না দেখবে না, অত বড় অঙ্ক আসবে না, 4 মাসের বেশি আসবে না। এখানে দেখেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আমরা কিছুক্ষণ আগে যে প্রশ্নটা দেখলাম, দেখেন ওপেনিং ব্যালেন্স প্লাস কালেকশন, এটা হচ্ছে টোটাল রিসিপ্ট অথবা অ্যাভেলেবল ক্যাশ অ্যাভেলেবল। এর নিচে হচ্ছে ডিসবার্সমেন্ট, আমি এখানে হেডিংটা দিতে ভুলে গেছি। ডিসবার্সমেন্ট হচ্ছে এগুলো জুলাই আগস্টের ডিসবার্সমেন্ট কত ছিল, তারপরে ডিভিডেন্ড, রেন্ট, ট্যাক্সেস, ইকুইপমেন্ট, এই জিনিসটা আমি বললাম। করার পর এখানে দেখেন আমি ওই অংশটুকু করিনি। কেন করিনি? আমার অ্যাভেলেবল ক্যাশ ব্যালেন্স রয়ে গেছিল, আমার ওই রিকোয়ারমেন্ট আর দরকার ছিল না। এখন এক্ষেত্রে কিন্তু করা লাগতো যদি এখানে কোথাও যদি ডেফিসিয়েন্সি থাকতো। এখানে সে ফর এক্সাম্পল আমি এখানে 50,000 টাকা অথবা 1 লক্ষ টাকার একটা ইকুইপমেন্ট কিনলাম, তাহলে এখানে কিন্তু ডেফিসিয়েন্সি হয়ে গেছে, কারণ এখানে মিনিমাম ক্যাশ ব্যালেন্স রিকোয়ারমেন্ট হচ্ছে 1 লক্ষ টাকা, মিনিমাম ক্যাশ রিকোয়ারমেন্ট 1 লক্ষ টাকা। কিন্তু এখানে ডেফিসিয়েন্সি হয়ে গেলে আমাকে কিন্তু আবার এই জিনিসটা নিয়ে আসতে হবে। এখানে ওই আমরা যে অংশটুকু নিচের অংশটুকু করলাম সেই অংশটুকু অ্যাজ ইট ইজ এই অংশটুকু এখানে নিয়ে আসতে হবে। কিন্তু আমার অঙ্কে লাগেনি কেন? আমরা সেই অঙ্কে আমাদের ওই রিকোয়ারমেন্ট ছিল, ওই ক্যাশ ডেফিসিয়েন্সি ছিল না। একটু আগে আপনি একটা কথা বলেন স্যার, এই যে দেখেন বিগিনিং ক্যাশ, তারপরে কাস্টমার থেকে কালেকশন করলাম, ক্যাশ অ্যাভেলেবল, ডিসবার্সমেন্ট সব বাদ দিলাম, তারপরে নিচের অংশ থেকে এক্সেস অর ডেফিসিয়েন্সি আমার, তারপরে বড় করব অথবা রিপেমেন্ট করব, কোনো একটা জিনিস আমি করব, এরপরে এন্ডিং ক্যাশ ব্যালেন্স। এই অ্যাজ ইট ইজ ফরম্যাট আমাদেরকে ফলো করতে হবে। স্যার বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? বলতেছিলাম যে আপনি একটু আগে বললেন যে স্যার ধরেন একটা কোশ্চেনের অ্যানসারের সাথে আরেকটা অ্যানসার সাথে কানেকশন থাকে, তাহলে পরেরটার মার্ক কাটা যাবে, যেটা যদি প্রথমটার ভুল হয়। স্যার এটা তো স্যার মানে ঠিক না, কারণ হচ্ছে স্যার ওই কোশ্চেনটাকে মার্ক করা হবে স্যার ওই কোশ্চেনের প্রসেসের যে আমি ফলো করতেছি নাকি ওটার জন্য। প্রথমটা ভুল হয়েছে অ্যানসার, ওটার জন্য ওটার মার্ক কাটা যাবে। এখন ওটা যদি ফলো থ্রু করি আমি, মানে পরেরটাতে যাই, তাহলে ওইটা যদি প্রসেস ঠিক থাকে তাহলে ওটাতে তো ফুল মার্ক পাওয়া উচিত। এটা আপনার যুক্তি ঠিক আছে, যে সে ফর एग्जांपल আপনি প্রোডাকশন বাজেট ভুল করলেন, কিন্তু এরপর যখন ম্যাটেরিয়াল বাজেট করলেন বা অন্য কোনো একটা বাজেট করলেন, ফরম্যাট ঠিক রাখলেন, সেই ক্ষেত্রে মার্ক দেওয়া উচিত। কিন্তু একই রকম প্রশ্ন তো আমি বলতে পারি যে এখানে এই ক্যাশ বাজেটে আপনি কালেকশনটা ভুল করলেন আর বাকি সবকিছু ঠিক রাখলেন, সেই ক্ষেত্রে এক্সামিনার কিন্তু এটাকে কিন্তু ট্রিট করে না, যেটা প্র্যাকটিক্যালি ঘটে আর কি। কিন্তু যদি কানেক্টেড না থাকে সেক্ষেত্রে করে। ম্যাথের ক্ষেত্রে যদি এরকম ভুল থাকে, মানে গ্রস মিস্টেক থেকে থাকে, ওই ম্যাথটাকে আর ওই কোশ্চেনের আওতায় আনে না। কিন্তু ভাগাভাগি করা থাকলে সেক্ষেত্রে হয়তো হয়। একসাথে কোশ্চেন করা না থাকলে তো ঠিক আছে, কিন্তু একসাথে যদি কোশ্চেন করা না থাকে, আলাদা আলাদা 4 মার্ক 2 মার্ক করে দিয়ে রাখে, তখন যদি স্যার কানেকশন থাকে তাহলে দেখবে অনেক মার্ক কাটা চলে যাবে স্যার, অনেক চলে যাবে। যেমন প্রসেস কস্টিং, আমার প্রসেসের জন্য মানে প্রসেসের জন্য মার্কিং করা উচিত, যেটা আমি প্রসেসটা ফলো করতেছি নাকি ঠিক না।
বুঝছি। না ঠিক আছে, ওইটা তো আমাদের মানে আর্গুমেন্টে যাওয়ার সুযোগ নেই, এটা আপনি বলতে পারেন, কিন্তু এক্সামিনাররা মনে হয় এইভাবে করে না আর কি, যেটা আমার এক্সপেরিয়েন্স বলতেছে। ক্যাশ বাজেট শেষ করতে পারি এবার আমরা। ক্যাশ বাজেট কিন্তু একটা ভাইটাল ইস্যু, যদি প্রশ্ন না থাকে আমরা ক্যাশ বাজেট পার করে স্যার একটা কোশ্চেন ছিল। জি, ক্যাশ বাজেট রিলেটেড। জি স্যার। স্যার ওই যে আমাদের মে মাসে যে 30,000 ক্যাশ আছে, अवेलेबल আছে, এখানে যদি 40,000 হতো তাহলে কি আমরা 10,000 পে করে দিতাম রিপে? কনফার্ম। জি স্যার, কনফার্ম করতে হতো। 10,000 পেমেন্ট করতে গিয়ে সেখানে আবার ইন্টারেস্টও পেমেন্ট করতে হতো। ইন্টারেস্টটা কত টাকা ক্যালকুলেশন করে ওই দেন বাকি 10,000 হয়তো পেমেন্ট হবে না, আর একটু কম পেমেন্ট হবে আর কি। ঠিক আছে, ইন্টারেস্টের পরে যে টাকাটা থাকে সেটা, হ্যাঁ সেই টাকাটা পেমেন্ট হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। একটু যদি বলি, মানে ক্যাশ বাজেটটা বুঝতে পারছি, আমি বাজেটের প্রথম থেকে যদি বলি, প্রথমে কি আমাদের সেলস বাজেট, প্রোডাকশন বাজেট, এক্সপেক্টেড ক্যাশ কালেকশন, মেটেরিয়াল বাজেট, ক্যাশ ডিসবার্সমেন্ট অফ মেটেরিয়াল, তারপরে ডাইরেক্ট লেবার বাজেট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন বাজেট, লাস্ট হচ্ছে আমাদের ক্যাশ বাজেট। জি জি, এইভাবে সিকোয়েন্স অনুযায়ী আসবে। সিকোয়েন্স করলে আপনার অঙ্ক মিলে যাবে। সে ফর এক্সাম্পল আপনি সিকোয়েন্স মানলেন না, ক্যাশ বাজেট করতে গেলেন, কিন্তু ওই এর আগের কোন একটা সিকোয়েন্স আপনার ভুল হলো বা করেন নাই। সে ফর এক্সাম্পল ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেটটা করেন নাই, তাহলে এটার পেমেন্ট আপনি কোত্থেকে পাবেন? মানে জিনিসটা চেইন আর কি, এটা চেইন, কিন্তু এই চেইন মোতাবেক অঙ্ক আসবে না। এই চেইন মতো একটা অঙ্ক দিলে আপনার 1 ঘন্টা শেষ। ঠিক আছে, এই চেইন মতো অঙ্ক করবেন। আমরা কেন করতেছি, আমাদের একদম বেসিক থেকে মানে এক্সপার্ট হওয়ার পর্যন্ত যে আন্ডারস্ট্যান্ডিংটা দরকার, সেই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি করে যাই, একদম ব্যালেন্স শিট পর্যন্ত করে যাই, তাহলে মাস্টার বাজেট শেষ। মাস্টার বাজেট মানে কি? সবগুলো বাজেটের কম্বিনেশন। মানে আপনি মাস্টার বাজেট পারেন মানে আপনি মাস্টার। তাহলে ক্যাশ বাজেটের পরে আরো বাজেট আছে? আচ্ছা। এই যে ক্যাশ বাজেটের পর হচ্ছে আমরা ইনকাম স্টেটমেন্ট করব। আফটার কমপ্লিটেড দ্য ক্যাশ বাজেট উই ক্যান প্রিপেয়ার বাজেটেড ইনকাম স্টেটমেন্ট। এখন আমি ইনকাম স্টেটমেন্ট করতে পারবো। ইনকাম স্টেটমেন্ট আমি করতে গেলে প্রথমে লাগবে হচ্ছে আমার সেলস করি হচ্ছে আমি, সেলস হচ্ছে আমার 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা কোত্থেকে পেলাম? এপ্রিলে ছিল সম্ভবত 20,000, মেতে ছিল 50, জুনে ছিল 30। এই তিনটার যোগ করে হচ্ছে 1 লক্ষ। 10 টাকা করে হচ্ছে সেলিং প্রাইস। আমরা আমাদের ওই বাজেট থেকে ওইটা দেখতে পারি। তাহলে এই টাকাটা হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা হচ্ছে আমাদের বাজেটেড সেলস। কস্ট অফ গুডস সোল্ড এর জন্য ওনারা শর্টকাট মেথড অবলম্বন করলেন। 1 লক্ষ ইউনিটের জন্য 1 লক্ষ ইনটু পার ইউনিট কস্ট, পার ইউনিট প্রোডাকশন কস্ট। তাহলে 1 লক্ষ ইনটু 4.99 করলে হয় 4,99,000। 1 লক্ষ থেকে 4,99,000 বিয়োগ করলে হবে 5,01,000। এটা হচ্ছে গ্রস প্রফিট অথবা গ্রস মার্জিন। 10 লক্ষ উপরে স্যার, হ্যাঁ সরি, 10 লক্ষ থেকে এটা করলে 5,01,000 টাকা। and then selling and administrative expenses 2,60,000। একটা জিনিস খেয়াল করেন, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে আমরা মানে এখানে দেখেন সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে আমরা বিয়োগ করলাম 2,30,000, কিন্তু বাজেটে ছিল হচ্ছে এতটুকু। আমি বারবার বলে আসছি সেলস বাজেট এতটুকু শেষ, কিন্তু নিচেরটুকু অংশ করলাম হচ্ছে আমাদের ক্যাশ বাজেটের জন্য। আদারওয়াইজ আমার করা লাগতো না। ক্যাশ বাজেট করতে বলা না হলে এই জিনিসটা আমরা করতাম না। এই 2,60,000 টাকাই আমরা এখানে বিয়োগ করলাম। তাহলে গ্রস প্রফিট থেকে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাদ দিলে থাকে অপারেটিং ইনকাম। আর এর বাইরে আরেকটা খরচের খাতা আছে ইন্টারেস্ট এক্সপেন্সেস। ইনকাম স্টেটমেন্টে তখন অপারেটিং ইনকামের পর ইন্টারেস্টটা বাদ দিতে হয়। ইন্টারেস্টটা হচ্ছে কোত্থেকে পেলাম? আমরা ক্যাশ বাজেটে রেখে এসেছি যে আমাদের যে লোন ছিল, লোনের কত 50,000 টাকা লোন ছিল, তার 2,000 টাকা আমরা ইন্টারেস্ট পেমেন্ট করে এসেছি। তাহলে স্যার একটা ছোট কথা, ট্যাক্সের ব্যাপারটা বলা হয়নি দেখা কি আনি নাই, নাকি বলা হলে আনবো আর কি? বলা হলে আনতে হতো। এখানে ট্যাক্স যদি বলা থাকে তখন নেট ইনকামের পর এটা হচ্ছে ইনকাম বিফোর ট্যাক্স। হ্যাঁ, এই নেট ইনকাম হচ্ছে ইনকাম বিফোর ট্যাক্স। বলা থাকতো -40,000 ট্যাক্স, তাহলে যেটা আমরা পেতাম সেটা হবে ইনকাম আফটার ট্যাক্স। তো ট্যাক্সের ব্যাপারটা কি আমার ক্যাশ বাজেটে দেখানোর তো কোনো ওয়েও নাই না? যদি থাকতো, আমরা এই যে কিছুক্ষণ আগে একটা ক্যাশ বাজেট দেখলাম, এইখানে দেখেন এখানে ট্যাক্সেস কথা একটা আছে না? জি স্যার। আচ্ছা, যদি আমাদের এই ক্যাশ বাজেটের ট্যাক্সের কথাটা থাকতো
তাহলে আমি কিন্তু এই নেট ইনকামের নিচে গিয়ে ট্যাক্সটা দেখাই তারপর নেট ইনকামটা ক্লোজ করতাম। না এই কথাটা বুঝলাম, বাট আমার কথা হলো আমি নেট ইনকামটা না জেনে, কারণ বাজেটেড ইনকাম স্টেটমেন্ট তো পরে আসে, তো নেট ইনকামটা পার্সেন্টেজে বলা থাকতে পারে যে যা নেট ইনকাম তার 20% ট্যাক্স দিতে হবে। যদি বলা থাকে তাহলে সেভাবে করতে হবে, বলা যেভাবে থাকে সেভাবে, না বলা থাকলে তো নাই। ওকে স্যার, আচ্ছা আচ্ছা। কি দেব কে কথা বলছিলেন শোনা যাচ্ছে না। নয়েজটা কে করতেছে? আমি বারবার চেষ্টা করতেছি, মিউট করতে পারতেছি না। আচ্ছা আমরা এরপরে আসি ব্যালেন্স শিট, বাজেটেড ব্যালেন্স শিট। বাজেটেড ব্যালেন্স শিট আমরা করি। Royal reported the following account balances on June 30 prior to presenting its budgeted financial statements. Land, building, common stock, retained earnings. আওয়াজটা কোত্থেকে আসছে? 2020 মিউট করেন। 20 না 2020 আমি তো পেলাম না খুঁজে। সবাই ছিল, হ্যাঁ সবাই তো স্যার মিউট করা ছিল স্যার, কিন্তু মানে একটা সাউন্ড পাচ্ছিলাম আপনারা তো মনে পান নাই না? স্যার মেবি কথা বলতে যে হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তার। হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, ও কথা বলতেছে, ও ইয়াতে আছে, জিতে নাই, এমনিতে আছে, জিতে নাই। আচ্ছা ঠিক আছে, ব্যালেন্স শিটটা আমরা করব এবার। ব্যালেন্স শিট ওই যে প্রত্যেকটা অঙ্কের শেষে বললাম যে এই খরচ, এই টাকাটা ব্যালেন্স শিটে চলে যাবে। ম্যাটেরিয়াল বাজেটে বললাম যে ম্যাটেরিয়ালের যেটা এন্ডিং ইনভেন্টরি সেটা ব্যালেন্স শিটে যাবে, তারপরে ক্যাশের টাকাটা যেটা এন্ডিং ক্যাশ ছিল সেটা ব্যালেন্স শিটে যাবে। এরকম অনেকগুলো তথ্য ছিল যেগুলো ব্যালেন্স শিটে যাবে, সেই তথ্যগুলো এখানে দেওয়া নাই। এটা ছাড়া, ওই তথ্যগুলো ছাড়া আরো কিছু তথ্য দেওয়া আছে। ল্যান্ড, বিল্ডিং, কমন স্টক, রিটেন আর্নিংস। ল্যান্ড বিল্ডিং হচ্ছে অ্যাসেট, কমন স্টক, রিটেন আর্নিংস হচ্ছে আমার ইকুইটির পোরশন। তারপরে আমরা কিছু জানি যে আমাদের কিছু পেয়েবল ছিল, সেটাও কিন্তু ব্যালেন্স শিটে চলে যাবে। সব ওই অঙ্কের কনসিকুয়েন্সে যা যা ছিল সব ব্যালেন্স শিটের কনসিকুয়েন্সে যা যা যাওয়ার দরকার ছিল সবকিছু ব্যালেন্স শিটে যাবে। যাওয়ার পর আমরা আমাদের অঙ্কটা মিলে যাবে। রিটেন আর্নিংস হচ্ছে পূর্ববর্তী ইয়ারের প্রফিট, পূর্ববর্তী ইয়ারের প্রফিটগুলো হচ্ছে রিটেন আর্নিংস। আর এই বছর আমরা আরেকটা প্রফিট পেলাম, নেট ইনকাম পেলাম 2,39,000 টাকা। 2,39,000 সাথে এটা যোগ হবে, ঠিক আছে? মানে এটা যোগ হবে, এরপরে এখান থেকে ডিভিডেন্ড বাদ যাবে। আমরা আমাদের ক্যাশ বাজেটে দেখেন একটা ডিভিডেন্ড পেমেন্ট করে আসছি, এখানে একটা ডিভিডেন্ড পেমেন্ট করে আসছি। এই টাকাটা ডিভিডেন্ড পেমেন্টটা রিটেন আর্নিংস থেকে বাদ যায়। এটা বেসিক্যালি হচ্ছে ইকুইটির একটা অংশ। এরপর আমরা দেখি ক্যাশ 43,000 ক্যাশ বাজেট থেকে পেয়েছি আমরা। অ্যাকাউন্টস রিসিভেবল 75,000, যেটা জুনের এন্ডিং এ ছিল। ওই যে কিছু আমাকে প্রশ্ন করলো মনে হয় আফরোজা ম্যাডাম, যে 3 লক্ষ টাকার 70% আমরা পেলাম হচ্ছে জুনে, আর এই 3 লক্ষ টাকার 25% আমরা পাবো জুলাইতে। তার মানে জুন এন্ডিং এ এটা আমার রিসিভেবল হিসেবে থেকে যাবে। র মেটেরিয়ালস ইনভেন্টরি, এত কেজি র মেটেরিয়াল আমাদের ছিল, ওই যে ইনভেন্টরি বাজেট, র মেটেরিয়াল ইনভেন্টরি বাজেটে আমাদের এই টাকাটা ছিল। স্যার আমি বলেছিলাম যে 5% যে আমাদের ব্যাড ডেট ছিল সেটা ইনকাম স্টেটমেন্টে যাবে, কিন্তু আপনি তো ব্যাড ডেটটা দেখান নাই। ও আচ্ছা, এখানে এই জিনিসটা দেখায় নাই ওরা। এটা তো কেন দেখায় নাই? হয়তো ভুল করে দেখায়নি ওই জিনিসটা। হ্যাঁ এতক্ষণ আমার মাথায় আসছে, 5% ব্যাড ডেট ছিল, ওই টাকাটা এখানে চলে আসার কথা ছিল। তখন হয়তো এই নেট ইনকামটা একটু কমে যেত, যেহেতু এটা ডেফিনিট ছিল। ডেফিনিট থাকলে তো সেটা আমরা এক্সপেন্সেসে দেখাই দিতে পারতাম। ঠিক আছে, এটা অঙ্কেরই একটা ভুল। আমরা তো এই ভুল করতে পারবো না। দরকার নেই, ভুল করার তো দরকার নেই, কারণ আমি যদি জানি ভুল করবো কেন। এটা আমারও খেয়াল ছিল না। হ্যাঁ এখানে ব্যাড ডেট এক্সপেন্সেসটা চলে আসার কথা ছিল। আচ্ছা এরপরে দেখেন রিসিভেবলটা নিয়ে আসলো, এটা কিন্তু নেট হিসেবে রিসিভেবলটা আসলে। র মেটেরিয়াল ইনভেন্টরি বাজেট থেকে আসছে, ফিনিশ গুডস ইনভেন্টরিও ওই বাজেট থেকে আসছে। ওইটা আমরা আমাদের ফিনিশ গুডস এন্ডিং ইনভেন্টরি বাজেটে দেখলাম যে 5,000 ইনভেন্টরি আমাদের হাতে ছিল
আর এটার কস্ট ছিল হচ্ছে 4 টাকা 99 পয়সা করে, এটা হলে 24,950 টাকা। এটা হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট। আর প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট অথবা লং টার্ম অ্যাসেট হচ্ছে ল্যান্ড বিল্ডিং ইকুইপমেন্ট। এটা আমাদের কিছুক্ষণ আগের তথ্যই ছিল। এখানে একটা জিনিস খেয়াল করেন, ল্যান্ড বিল্ডিং ইকুইপমেন্ট ছিল না। ইকুইপমেন্ট কোত্থেকে আসছে? ক্যাশ বাজেটে ছিল। ক্যাশ বাজেটে এই 1,92,000 টাকা ছিল। 1,43,000 কত, আর একটা ছিল, আর দুইটা ফিগারে ছিল, এই দুটোর যোগফল এখানে আসছে। টোটাল অ্যাসেট হবে হচ্ছে কারেন্ট অ্যাসেট যোগ লং টার্ম অ্যাসেট, দুটো যোগ করলে এই ফিগারটা, এটার সাথে এই ফিগারটা মিলে যাবে। কিভাবে? আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমার পারচেজ বাজেট থেকে পেয়েছিলাম যে এই 56,800 এর 50% জুনে পেমেন্ট হবে আর 50% পেমেন্ট হবে জুলাইতে। জুলাইতে পেমেন্ট হলে অবশ্যই জুন এন্ডিং এর অ্যাকাউন্টসে সেটা চলে আসবে। কমন স্টক আগের তথ্য আমরা পেয়েছি। রিটেন আর্নিংস কোত্থেকে পেলাম? আমরা বললাম আমাদের রিটেন আর্নিংস ছিল এখানে এটা প্লাস নেট ইনকাম মাইনাস ডিভিডেন্ড। নেট ইনকাম আগে রিটেন আর্নিংস ছিল 1,46,150, নেট ইনকাম 2,39,000 মাইনাস ডিভিডেন্ড। তাহলে সেক্ষেত্রে হবে এই 3,36,150। ব্যালেন্স শিট মিলে গেছে আপনার ব্যাড ডেট এক্সপেন্সেস না দেখানো সত্ত্বেও, কারণ ব্যাড ডেট দেখালে এখানে দুই জায়গায় ইফেক্ট থাকতো। যেহেতু আমি এটা দেখাই নাই সেহেতু এই ব্যালেন্সটাও মিলে গেল। এটা কি এরকম যে স্যার এখানে যে বিল্ডিং বলছে 1,75,000 টাকা নেট, এখানে যদি কস্ট বলতো বা এটা কস্ট বিল স্যার এখানে নেট বলা আছে। নেট মানে নেট অফ ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে তো দেখানো হয়েছে। দেখানো হয়েছে। আর আমি ডেপ্রিসিয়েশনের ফিগারও জানি না। ডেপ্রিসিয়েশনের ফিগার জানলে আমাকে ইনকাম স্টেটমেন্টে ডেপ্রিসিয়েশন করতে বলতো। এখানে যদি নেট না দিয়ে আগে তথ্য দিয়ে দিত ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস এত টাকা, তাহলে ইনকাম স্টেটমেন্টে ডেপ্রিসিয়েশনটাও আসতো। ওকে স্যার। আমরা মনে হয় এই বাজেটের মোটামুটি শেষের দিকে চলে এসেছি। স্যার এই অঙ্কটা তো পুরোটা ওই সেলস থেকে চেঞ্জ হয়ে আসছে, তাই না? একদম 100%। আচ্ছা 100%। ওকে স্যার। এটা ওখান থেকে চলে আসছে। তার মানে স্যার মাস্টার বাজেট হচ্ছে স্যার 10টা টোটাল ব্যালেন্স শিট পর্যন্ত। 10টা না, আরো একটা দুইটা মনে হয় আছে। 12টা। ওই ক্যাপিটাল বাজেট আছে, আরো দুই একটা মনে হয় আছে। আপনি 12টা করেছিলেন স্যার। সেলস বাজেট থেকে বাজেট ব্যালেন্স শিট এবং 12টা আছে। আচ্ছা 12টা না, জিরো বেস বাজেটটা কি স্যার? জিরো বেস বাজেট যেটা জিরো বেস বাজেট হচ্ছে বাজেট করার সময় সব সময় একটা জিনিস ফলো করা হয়, পূর্ববর্তী বছরকে বা পিরিয়ডকে ফলো করা হয়। আর জিরো বেস বাজেটে পূর্ববর্তী বছরকে ফলো না করে ওই নতুন বছরে ওইটাকে বেস ইয়ার না ধরে জিরো, মানে অ্যাজ ইফ আপনি আজকে থেকে স্টার্ট করলেন, বেস লাইন জিরো, এখান থেকে ধরে বাজেটটা তৈরি করা হয়। ম্যানেজার্স আর রিকোয়ার্ড টু জাস্টিফাই অল বাজেটেড এক্সপেন্ডিচার্স, নট জাস্ট চেঞ্জেস ইন দ্য বাজেটেড ফ্রম প্রিভিয়াস ইয়ার। সাধারণত ম্যানেজাররা করে কি, গত বছর যা করছিল তার সাথে কিছু চেঞ্জ অ্যাডলেস করে দেয়, ইনক্রিজ করে বা কিছু ডিক্রিজ করে এই বাজেটটা তৈরি করে। এখন জিরো বেস বাজেট বলছে না, এইভাবে করা যাবে না। দ্য বেস লাইন ইজ জিরো। আমি পূর্ববর্তী বছরকে বেস ধরতে পারবো না। বেস লাইন ইজ জিরো রাদার দেন লাস্ট ইয়ার্স বাজেট। এই জন্য এটাকে বলা হয় জিরো বেস বাজেটিং। স্যার একটু রিটেন আর্নিংস এর কনসেপ্টটা একটু বলবেন স্যার, ভুলে গেছি। আচ্ছা, রিটেন আর্নিংস হচ্ছে যে কি, যে টাকাটা, যে ইনকামটা রিটেন করা হয় ডিভিডেন্ড হিসেবে পেমেন্ট না করে। আমরা সাধারণত ইনকামটা করিতে হচ্ছে ওনার্সদেরকে দেওয়ার জন্য, ডিস্ট্রিবিউট করার জন্য। তো সেই যে ইনকামটা আমরা ডিস্ট্রিবিউট করলাম না, রিটেন করলাম, সেটাই হচ্ছে রিটেন আর্নিংস। আর্নিংসটা আমি রেখে দিলাম, সঞ্চয়ে রাখলাম। এটা হচ্ছে আপনাদের ইনকাম স্টেট। আপনারা যখন ওই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং করবেন সেখানে এই কনসেপ্টটা আরো ভালোভাবে বলা আছে। আচ্ছা, এখন আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? আর এটা না থাকলে আমরা, আচ্ছা একটা জিনিস আমরা একটু দেখি, এক সেকেন্ড। জুম চললে দেখি কম্পিউটারটা স্লো হয়ে যায়। এটা কি র্যাম কম থাকার কারণে মনে হয় না? यस স্যার।
একটা পাওয়ার পয়েন্ট ওপেন হতে মোটামুটি দিন শেষ। অপ্রয়োজনীয় ব্রাউজারগুলো কেটে দিলে একটু ফাস্ট হতে পারে। একটু ফাস্ট হতে পারে, হ্যাঁ। স্যার আরেকটা কারণ হয় আমাদের রেগুলার যে হার্ড ডিস্ক থাকে ওটার কারণে স্লো হয়। SSD অনলি সলিউশন। হ্যাঁ, এসএসডি হলে ডাবল স্পিড পাওয়া যায়। এসএসডি কি বুঝি নেই। সি ড্রাইভটা হার্ড ডিস্কের আরেকটা ভার্সন স্যার, আপগ্রেডেড ভার্সন আছে হার্ড ডিস্কের। ওখানে শুধুমাত্র সি ড্রাইভের উইন্ডোজ ফাইলটা এবং ডেভেলপ করা যায়, ফাইলগুলো ডেভেলপ করা যায়, একটু দাম বেশি স্যার। এটা তো পুরাই ফাইল কম্পিউটার ছিল। না স্যার, আপনার মেমরি যেটা স্যার, হার্ড ডিস্ক যেটা স্যার। হ্যাঁ হার্ড ডিস্কটা বুঝলাম, যেটা সি ড্রাইভও তো অনেক বেশি ছিল। তো সি ড্রাইভ আপনার সহ সি ড্রাইভ বললেন স্যার, আর ওই যে এমনি পুরো ড্রাইভটা মিলিয়ে স্যার আপনি ওই এসএসডি ইউজ করলে স্যার আপনার কম্পিউটার অনেক বেশি স্পিড থাকে। আর ইউজুয়ালি আমরা একটু বাজেট ঠিক করার জন্য অনেকে শুধু সি ড্রাইভটাতে এসএসডি লাগায়, আর বাকিটা নরমাল হার্ড ড্রাইভে স্যার মেমরি ইউজ করে। স্যার এখন মোটামুটি সি ড্রাইভটা এসএসডি তে ট্রান্সফার করলে 128 এসএসডি যদি আপনি লাগান তাহলে উইদিন 3000 এর মধ্যেই হয়ে যাবে। 3000 এর মধ্যে পেয়ে যাবে। টিএসপি হয় তাহলে 3500 যেতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখি আইটির সাথে কথা বলে দেখতে হবে। এটা হইলে হয় কি স্যার, আপনার অ্যাপ্লিকেশন গুলো ওপেনিং টাইম এবং লোডিং টাইমটা এতটা বেশি সময় লাগে না। এটা হচ্ছে হর্নগেনের ইয়েটা। এখানে দেখেন আমরা বললাম যে সেলস এর বাইরে দেখেন ক্যাপিটাল বাজেট একটা আছে, এটাও মাস্টার বাজেটের একটা অংশ। বাজেটেড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটাও মাস্টার বাজেটের অংশ। তো এখন কস্ট অফ গুডস সোল্ড একটা দিয়ে বললো, কিন্তু কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আমরা অনেকগুলো করলাম। পারচেজ বাজেট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট, প্রোডাকশন, অনেকগুলো ছিল যেগুলো এখানে নেই। সেই জন্য বলছে মাস্টার বাজেটে আরো কিছু কম্পোনেন্ট আছে যেগুলো আমাদের গেরিসনের বইতে ছিল না। এবার দেখেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি হলে এই তিনটা জিনিস লাগবে, দেন কস্ট অফ গুডস সোল্ড পাবো। কস্ট অফ গুডস সোল্ড বাজেট কিন্তু আমরা করি নাই। কস্ট অফ গুডস সোল্ড বাজেট না করে আমরা শুধু ইনভেন্টরি কস্টটা বের করলাম, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড যোগ করে, আর এটার সাথে কত ইউনিট বিক্রি করলাম সেটা দিয়ে কস্ট অফ গুডস সোল্ড বের করে নিলাম। কিন্তু আমরা আলাদাভাবে কস্ট অফ গুডস সোল্ড বাজেট করি নাই। আলাদাভাবে কি করার দরকারও তো নাই। দরকার আছে, যদি বলা থাকে কস্ট অফ গুডস সোল্ড বাজেট করেন তখন আপনাকে এটা করতেই হবে। তো ওইটা করতে হলে তো আমার পুরনো সবগুলাই করতে হবে, প্রোডাকশন থেকে ম্যাটেরিয়াল সবই করতে হবে। কস্ট অফ গুডস সোল্ড বাজেট করতে গেলে আমরা যে ওই যে প্রথম দিকে একটা ফরম্যাট ইউজ করতাম না, ম্যাটেরিয়াল যোগ পারচেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি, তাহলে ম্যাটেরিয়াল কতটুকু কনজাম্পশন হলো, লেবার, তারপর ওভারহেড যোগ করতাম। এই তিনটা যোগ করার পর ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস যদি থাকে, প্লাস ওপেনিং ফিনিশ গুডস মাইনাস ক্লোজিং ফিনিশ গুডস বিয়োগ করার পর কস্ট অফ গুডস সোল্ড পেলাম। ওই এক্স্যাক্টলি ওই ফরম্যাটটা ফলো করতে হবে। আচ্ছা এখন তাহলে এখানে কয়টা বাজেট? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানেও 12টা বাজেট। কিন্তু কিছু বাজেটের কম্পোনেন্ট দেখেন একটু বাড়তে কমতে পারে, যেমন পেমেন্ট শিডিউলটা এখানে করা নাই। পেমেন্ট শিডিউলটা বাজেট না, আমি পেমেন্ট শিডিউল বলতে পারি, এন্ডিং ইনভেন্টরি কস্ট বের করতে পারি, সেগুলো একটা বাজেটের অংশ হতে পারে। গুডের কস্টের যে ইয়াটা পাবো, যে রেটটা পাবো, ওটা দিয়ে প্রোডাকশন বাজেটের লাস্টে যে এন্ডিং ইনভেন্টরিটা আসবে ওটা দিয়ে মাল্টিপ্লাই করলে তো মনে হয় এন্ডিং ইনভেন্টরি হয়ে যাবে। আচ্ছা, এখন বলেন মাস্টার বাজেট নিয়ে এবার আপনাদের প্রশ্ন কি? আমার একটা প্রশ্ন আছে স্যার বলেন। একটা প্রশ্ন ছিল, ওখানে একটা শব্দ ইউজ আছে চ্যাপ্টার 6 এর রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। এটা রেসপন্সিবিলিটি মাস্টার বাজেট, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। আচ্ছা, মাস্টার বাজেট রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিংটা কেন আসলো, এটা কিংবা কনসেপ্টটা কি? রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং আসলে আসতো না। রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং আসছে হচ্ছে যে কি, আমরা বলি আমাদের এর আগে একবার আমরা মনে দেখে আসছি কিছু সেন্টার থাকে
তার মধ্যে একটা হচ্ছে তিনটা জবের জন্য লাইভ। হ্যাঁ হ্যাঁ, ওই এই তিনটা সেন্টার থাকে। একটা হচ্ছে কস্ট সেন্টার, প্রফিট সেন্টার এন্ড ইনভেস্টমেন্ট সেন্টার। বেসিক্যালি তিনটা সেন্টারে ভাগ থাকে। আর সেন্টার মানে হচ্ছে একটা সেগমেন্ট, একটা ডিপার্টমেন্ট। একটা সেগমেন্ট হতে পারে, একটা ডিপার্টমেন্ট হতে পারে, অথবা একটা ডিভিশন হতে পারে, একটা প্রোডাক্টও হতে পারে। এইভাবে যদি আমরা দেখি, এখন এই রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং কেন করা হয়, এই প্রত্যেকটা সেন্টারে যিনি ডিপার্টমেন্ট হেড উনি হচ্ছেন ওই ডিপার্টমেন্টের জন্য রেসপন্সিবল। যিনি ইনভেস্টমেন্ট সেন্টারের হেড উনি হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য রেসপন্সিবল। সে ফর এক্সাম্পল আমরা আমাদের কিছু আগের অঙ্কে দেখলাম যে প্রোডাকশন ডিপার্টমেন্ট, সেখানে পারচেজ ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট আছে, সেলস ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট আছে, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের ইনভলভ। তাহলে বাজেটটা করা হয় হচ্ছে যে কি আমি একটা ফোরকাস্টিং করে দিলাম এবং রেসপন্সিবল ব্যক্তিকে বলে দিলাম দিস ইজ ইওর বাজেট, ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দিস। এই জিনিসটা করার জন্যই কিন্তু আমরা রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিংটা করে থাকি। এটা বেসিক্যালি হচ্ছে একটা অ্যাকাউন্টিং এর রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং মানে অ্যাকাউন্টিং এর কোনো সিস্টেম না, এটা হচ্ছে একটা ইনফরমেশন সিস্টেম। এবং বাজেট এবং বাজেটারি কন্ট্রোল ডিভাইসটাকে অ্যাপ্লাই করতে গেলে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং আমাকে করতে হয়, অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে? এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে কি আমি আগে একটা বাজেট করে দেব বা আগে একটা ফোরকাস্টিং দিব বা ওনাকে একটা সেট গোলস রেডি করে দিব, এবং বছর শেষে অথবা পিরিয়ড শেষে গিয়ে এটা অ্যাপ্লাই হলো কিনা, এটা অ্যাচিভমেন্ট হলো কিনা তার একটা পারফরম্যান্স রিপোর্ট করব। এই জিনিসগুলোর জন্য, এই অবজেক্টিভসটা জন্যই আমরা আসলে এই রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং এর কথা বলে আসছি প্রথম থেকে। স্যার যিনি প্রশ্ন করলেন আপনার নাম কি? আমার নাম মনসুর আলম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কি আমি বুঝাইতে পারলাম? আপনি সেলসের হেড হিসেবে প্রথমে সেলসের জন্য আপনি রেসপন্সিবল। আপনাকে যদি একটা সেলসের বাজেট দেওয়া না থাকে তাহলে আপনি কিসের জন্য রেসপন্সিবল হবেন? আপনাকে তো আমি রেসপন্সিবল করানোর সুযোগ নেই, সেজন্য এই রেসপন্সিবল অ্যাকাউন্টিং বা রেসপন্সিবিলিটি সেন্টারগুলো আমরা সেট করে থাকি। এই রেসপন্সিবিলিটি কখনো ডেলিগেট করা যায় না, রেসপন্সিবিলিটি ডেলিগেট করা যায় না, অথবা কিছু আপনি অথরিটি ডেলিগেট করতে পারেন, অথবা অথরিটি দ্বারা করা যায়। হ্যাঁ, রেসপন্সিবিলিটি কখনো ডেলিগেট করা যায় না। জি স্যার, আর কারো কি প্রশ্ন আছে? স্যার, মাস্টার বাজেটের জন্য কি গ্যারিসনের বইটা ফলো করলে হবে? এটা মাস্টার বাজেটের জন্য গ্যারিসনের বইটা হচ্ছে মোটামুটি আর না পড়লেও চলবে। এটা যদি একদম 0 to Z পড়ে ফেলেন, আর কোনো কিছু না পড়লেও চলবে। এই যে জিনিসটা আমরা আমাদের প্রথম দিকে করতাম, আমরা যখন প্রথমেই পড়তাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আগে রিডিং করে ফেলতাম, একদম মুখস্থ রিডিং করে ফেলতাম। পড়ে ফেললে এই গ্যারিসনের বইয়ের একটা সুবিধা হচ্ছে যে কি প্রথমে যে এক্সাম্পল দিয়ে শুরু করে শেষে গিয়ে ওই এক্সাম্পলটা শেষ করে এবং ওই জিনিসটা পূর্ণাঙ্গ ইলাস্ট্রেশন দেওয়া থাকে। তাহলে আপনি এটা পড়লে আপনি নিজেই এটার 60% 70% বুঝে ফেললেন। এরপর এক্সারসাইজ গুলো করতাম, এরপরে প্রবলেম গুলো সলভ করতাম। দেখবেন যে এটা নিজে করলেই 90% আপনার কারেকশন হয়ে যাবে। এরপরে কিছু জিনিস পারবেন না, তখন আমাদের সাথে পরামর্শে আসবেন, বন্ধু বান্ধবের সাথে ডিসকাশনে আসবেন, তখন এই জিনিসগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। স্যার, এইখান থেকে থিওরি কত মার্কসের জন্য আসতে পারে? থিওরি ম্যাকের এখান থেকে থিওরি আসে, আমি দেখাচ্ছি। বাজেট থেকে দেখেন, প্রশ্নটা দেখা যাচ্ছে? Distinguish among a budget, a performance report and variance. ওই যে কিছুক্ষণ আগে বললাম না, বাজেট থাকবে মানেই বাজেটটা মানে হচ্ছে আপনার আপনি কি করতে চান তার একটা ফিনান্সিয়াল এক্সপ্রেশন। মাস শেষে গিয়ে আপনি পারফরমেন্স রিপোর্ট করবেন এবং ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করবেন। Management by exception means abdicating management responsibility for planning and control. ওই বাজেট ইমপ্লিমেন্টের পরেই বাজেটটা কেন অ্যাপ্লাই হয়নি ওই এক্সেপশন গুলো আপনি বের করবেন, তারপরে সেটার জন্য
রেসপন্সিবল যে আছে তাকে ধরবেন। এটাই হচ্ছে বাজেটিং এর আরেকটা কাজ। বাজেটস আর প্রাইমারিলি a tool used to limit expenditure. Do you agree? এখানে একটা এটাই শুধু একমাত্র কারণ না, আমি এগ্রি করি, বাট এর বাইরেও আরো অনেক কিছুর জন্য আমরা বাজেট তৈরি করে থাকি। তারপরে বাজেটারি কন্ট্রোল, এই দেখেন এই পর্যন্ত 8টা প্রশ্ন পেলাম আপনাদের প্রশ্ন থেকে, আরো কিছু হয়তো আসে। মার্কস প্যাটার্ন দেখেন 3, 6, 6, 5, মানে 3 থেকে 6 পর্যন্ত থিওরিটিক্যাল মার্কস আসতে পারে। 3 থেকে 6 এগুলো বেশি ইলাবোরেট করার তো কোনো দরকার নেই, জাস্ট পয়েন্ট আকারে মানে মেইন যেগুলো সেগুলো লিখলেই হবে। জি 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 জি, এর থেকে বেশি 3 মার্কসের জন্য প্রশ্ন আসলে তো আপনি কি ইলাবোরেট করবেন, কিন্তু যদি এর থেকে বেশি আসে তাহলে তো করতে হবে। যেমন 6 মার্কসের জন্য আসলে 1 পৃষ্ঠা লিখতে হবে, 5 মার্কের জন্য আসলে হয়তো 2/3 লিখবেন, 3 মার্কের জন্য আসলে 1 পৃষ্ঠার 1/3 লিখবেন। Why flexible budget is important? Does flexible budget have any relationship with participative budgeting? অবশ্যই আছে। আমরা এগুলো নিয়ে পরে আরেকটা ডিসকাশন নিব, এই প্রত্যেকটা থিওরিটিক্যাল এগুলো নিয়ে আলাদা আমরা আরেকটা ক্লাস নিব, যে প্রত্যেকটা থিওরি আমরা আলাদা আলাদাভাবে পড়ে নিব, এগুলোর উত্তরও আমরা বলে দেওয়ার চেষ্টা করব। এখন কি আমরা তাহলে আজকের মতো ক্লোজ করতে পারি ইনশাআল্লাহ? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আগামী ক্লাসে করাবো হচ্ছে কোশ্চেন সলিউশন, বাজেটের কোশ্চেন সলিউশন। এখানে দেখেন বাজেট রিলেটেড অনেকগুলো প্রশ্ন আছে, আমরা অনেকগুলো পারবো না, অ্যাটলিস্ট 2টা বা 3টা চেষ্টা করব আমাদের প্র্যাকটিসে নেওয়ার জন্য, যেহেতু আমরা বাজেটটা ভালোভাবে জানি, প্র্যাকটিসটা তো আমরা ফলো করে যাব। ঠিক আছে, অ্যাকাউন্টিং এ একটু পেজকি মারা চ্যাপ্টার কোনটা আর কি, এটা ইন জেনারেলি স্টুডেন্টরা একটু রিলেভেন্ট কস্টিংটা আপনাদের জন্য কঠিন হবে। আর এখানে রিলেভেন্ট কস্টিং আছে, প্রসেস কস্টিং আসলে একটু কষ্ট হবে। আর এর বাইরের গুলো কিন্তু হাই লো মেথড অঙ্ক আসলে আপনার জন্য হচ্ছে সুবিধা। বাজেটের অঙ্ক আসলে আপনি জানেন, যেহেতু বাজেটের অঙ্ক পারবেন, সিবিপি পারবেন, তারপরে পারবেন স্ট্যান্ডার্ড কস্টিং এর হচ্ছে কয়েকটা সূত্র মনে রাখলে পারবেন। এই রিলেভেন্ট কস্টিংটা একটু কঠিন, একটু আয়ত্তে আনতে হবে, এটা প্র্যাকটিসটা একটু বেশি করতে হবে। এটা হচ্ছে আপনার ভাষায় যে রিলেভেন্ট কস্টিং আর ডিসিশন মেকিং আর কি। হ্যাঁ, রিলেভেন্ট কস্টিং ফর ডিসিশন মেকিং। স্যার আমরা তো বেসিক্যালি হাইলো মেথড, ওভারহেড অ্যানালাইসিস আর বাজেট করলাম, এই 3টা, আর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্কেডিউলটা করলাম, মানে এই 4টা করছি আমরা। এখান থেকে আপনি এখন পর্যন্ত মনে করেন 40 মার্কস আপনাদের এনশিওর হয়ে গেছে যদি আপনি পারেন। এরপরে আমরা যদি সিবিপি আসছে মানে আপনি পারবেনই, সিবিপি আসছে আপনি পারবেন এবং এটা ছেড়ে আসবেন না। সিবিপি সব সময় আসে, সিবিপি। এরপরে যদি আমরা বাজেটের পর এই বাজেটে আবার ফ্লেক্সিবল বাজেটটা রয়েছে, আমি ফ্লেক্সিবল বাজেট করাবো, ফ্লেক্সিবল বাজেটও আসলে করতে হবে। ফ্লেক্সিবল বাজেটও করে যদি করতে পারেন, অ্যাটলিস্ট আমাদের 1/3 এর উপরে আমরা কমপ্লিট করলাম সিলেবাস। আমাদের ক্লাসগুলো 10টা, 1/3 হয়ে গেছে, 1/3 মোর দ্যান 1/3 হয়ে গেছে। স্যার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর গ্যারিসন বাজেট কত? হ্যাঁ খতম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আপনারা শুধু আমি যা পড়ালাম এটা একটু রিভিউ করলাম, আপনাদের আধা ঘন্টা সময় নিয়ে একটু রিভিউ করলাম, ইনশাআল্লাহ পারবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।